প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। কামরুজ্জামান ভাইকে লাইনে আসার জন্য অনুরোধ করেছি, লাইনে আসবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি আজকে প্রথম ক্লাস করছেন? স্যার প্রথম ক্লাস করছিলাম, তারপর অনেকগুলো আমার একটু সমস্যা ছিল পারিবারিক, এই যে আমার ছেলে অসুস্থ ছিল তো, হুম। হসপিটালে ভর্তি ছিল, এই নিয়ে একটু সমস্যা ও, ছিল। এখন এখন কি অবস্থা আপনার ছেলের? জি ভালো স্যার, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। দোয়া করি আপনার ছেলে যেন সুস্থ থাকে এবং অন্তত পরীক্ষার আগে আর কোনো ছোটখাটো সমস্যা না আসে। এখন থেকে আশা করি নিয়মিত ক্লাস করবেন এবং আগামী শনিবারে পরীক্ষা দিবেন, তাই না? ইনশাল্লাহ স্যার। ইনশাল্লাহ, কারণ আপনাকে মিস করছিলাম। এই কারণে আপনাকে দেখে আমি লাইনে নিলাম, যাকে কথা বলি ভাইয়ের সাথে। ব্যস্ততা কম থাকলে হয়তো বা ফোন দিতাম। তো যাই হোক, নিয়মিত ক্লাস করেন ভাই। মানুষের জি বিপদ স্যার। আপদ আসবে, কিন্তু এর মাঝখানে আপনাকে এবার বের হয়ে যেতে হবে অ্যাডভোকেট জি হিসেবে, ঠিক স্যার। আছে? জি স্যার। তো আজকে আমাদের দুইটা টপিক পড়া হবে সিআরপিসির। টপিক 7, বেল মানে জামিন। যাদের কাছে নোট আছে তারা অবশ্যই নোট এবং নোটের বেশ কিছু জায়গায় ছোট ছোট সংশোধনী করা হয়েছে। সেই সংশোধনী করা নেওয়ার জন্য নোটটা হাতের কাছে রাখবেন। আমি বলে দিব যে কোথায় কোথায় সংশোধনী হয়েছে। আমাদের নোটের পেজ আজকে, এই নোটে যেটা দেখাচ্ছে 81 পেজ দেখাচ্ছে। হয়তোবা যারা 24-এর নোট নিয়েছেন, 24 সালের বা কিছুদিন আগেও নোট নিয়েছেন, তাদেরও হয়তোবা পেজ একটা আগে পরে হতে পারে। তো এই নোটটা এই মুহূর্তে যেটা শো হচ্ছে, এটার বেশ কিছু জায়গায় সংশোধন করা হয়েছে। এই কারণে যেমন আপনাদের নোটে 82 পেজে আছে আর এটা 81 পেজে আছে, মানে আমি লিখা আরো কমিয়ে দিয়েছি। ড্রাফটিং এর জায়গায় আমি লিখা কমিয়ে দিয়েছি, যেন আপনাদের আরো কম সময় লাগে লিখতে। তো বেল, এখানে আমরা 6টি প্রশ্ন পড়ব। প্রথম প্রশ্ন হচ্ছে, কোন কোন অবস্থা বিবেচনায় জামিন অযোগ্য অপরাধের মামলার ক্ষেত্রেও জামিন মঞ্জুর করা যায়? তাহলে এখানে লক্ষ্য করতে হবে জামিন অযোগ্য। জামিন যোগ্য যেগুলো সেগুলো তো বেলেবল সেকশন থাকে, বেলেবল অফেন্স, তাই সেখানে তো জামিন দিবেই। আর যেগুলো নন বেলেবল সেকশন, সেগুলোর ক্ষেত্রেও জামিন কোন জায়গায় দিবে সেটা প্রশ্ন করা হয়েছে। কামরুজ্জামান ভাই, সবকিছু ঠিক আছে? জামিন অযোগ্য অপরাধ এবং মৃত্যুদণ্ডে দণ্ডিত হওয়ার মতো অপরাধে অভিযুক্ত আসামিকে কোন কোন পরিস্থিতিতে জামিন মঞ্জুর করা যেতে পারে, একই প্রশ্ন। অথবা যে অপরাধের জন্য মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া যায়, তাহলে যে অপরাধের জন্য মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া যায় সেই অপরাধটি নিশ্চয় জামিন অযোগ্য। এই কারণে প্রশ্ন এইভাবে আসলে একই উত্তর লিখতে হবে। ধন্যবাদ রাজাক ভাই। এমন অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে জামিনে মুক্তি দেওয়া যায় কিনা আলোচনা করুন। দেখেন, এখানে 3টি প্রশ্ন আছে, স্ল্যাশ চিহ্ন দিয়ে অথবা দেওয়া আছে। 3টি প্রশ্নের উত্তর সেম, কিন্তু প্রশ্ন 3 ভাবে আসতে পারে। তার মানে নন বেলেবল সেকশনের ক্ষেত্রে কিভাবে জামিন মঞ্জুর করেন আদালত, সেইটা আদৌ জামিন মঞ্জুর করা যায় কিনা, গেলে কেন, কখন, কোন পরিস্থিতিতে। প্রথমে যেহেতু এটি একটি বর্ণনামূলক প্রশ্ন, 10 নম্বরের জন্য আসতে পারে বা 8-এর জন্য আসতে পারে, সেক্ষেত্রে আমরা প্রথমে একটু ভূমিকা দিব। মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হওয়ার মতো অপরাধে অভিযুক্ত আসামিকে সাধারণত জামিন মঞ্জুর করা যায় না, কেননা এমন অপরাধগুলো মূলত জামিন অযোগ্য ধারার গুরুতর অপরাধ হয়ে থাকে। দেখেন, দুইটা বাক্য দিলাম, দুইটা বাক্য দিয়ে উপরে যে 3টি প্রশ্ন যেভাবে আসুক না কেন, দুইটাই মানে উভয় 3 ভাবে প্রশ্নকে কাভার করলাম এই সেন্টেন্স দিয়ে। যদি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের কথা বলে, সেটা প্রথম সেন্টেন্স দিয়ে কাভার হয়ে গেল। আর জামিন অযোগ্যর কথা বললে দ্বিতীয় সেন্টেন্স দিয়ে কাভার হয়ে গেল, এবং দুইটা সেন্টেন্সকে আবার লিঙ্ক করে দিয়েছি যেন একটার সাথে আরেকটা সম্পর্ক খুঁজে পাওয়া যায়, মনে রাখতে সুবিধা হবে। এবং লেখার মধ্যে একটা কি ছন্দ থাকবে। তবে ক্ষেত্র বিশেষে কিছু কিছু পরিস্থিতি বিবেচনায় বিজ্ঞ আদালত জামিন অযোগ্য অপরাধের মামলার ক্ষেত্রেও অভিযুক্ত আসামিকে জামিন মঞ্জুর করে থাকেন। এটা হয়ে গেল সূচনা। এরপর আমরা জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে যখন জামিন মঞ্জুর করা যায়, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর, তারপর কমা দিবেন, তারপরে 1898 সাল এবং আইনের মাঝখানে অবশ্যই কমা দিবেন। অনেকেই প্রশ্নের উত্তর খাতা দেখছি, কালকে রেজাল্ট পাবেন আপনারা। যেমন দা, এখানে
টি বড় হাতে দিতে হবে, তারপরে সি বড় হাতে দিতে হবে, এখানে সি বড় হাতে দিতে হবে, এখানে পি বড় হাতে দিতে হবে। এটাকে বলা হচ্ছে টাইটেল কেস। টাইটেল কেস স্টাইলে লিখতে হবে। এইভাবেই দিবেন যেভাবে আইন লেখা আছে। আইনের নাম সবসময় ইংরেজিতে দিবেন, কিন্তু সেকশন বাংলাতে লিখলে সমস্যা নাই, সেকশন বাংলাতেই দিবেন। যারা বাংলা মিডিয়ামে লিখবেন তারা আইনের নাম অবশ্যই ইংরেজিতে দিবেন এবং সেকশনগুলো এভাবে বাংলায় দিবেন। আমি যেভাবে করছি সবচেয়ে বেস্ট এবং সবচেয়ে সহজ এবং সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট উপায়ে করার চেষ্টা করছি, অ্যাকর্ডিং টু মাই নলেজ। আমার জানা মতে এর থেকে ভালো থাকতে পারে অন্য কারো কাছে। আমি নিজেকে বেস্ট দাবি করছি না, তবে আমার জানা মতে এটা বেস্ট। 497, 167 ও 339 সি ধারার বিধানের আলোকে আলোচ্য বিষয়টি নিম্নে আলোচনা করা হলো। এই তিনটা সেকশন সম্পর্কে আপনাকে জানতে হবে। 497 কিন্তু নন বেলেবল সেকশনের কথা বলা আছে, আর 167তে কি আছে এবং 339 সিতে কি আছে পড়লে বুঝতে পারবেন এই তিনটা সেকশন উল্লেখ করা কি জরুরি। অভিযুক্ত ব্যক্তির বয়স, লিঙ্গ ও শারীরিক অবস্থা বিবেচনায় জামিন মঞ্জুর করা যায়, এইটা কিন্তু কোথায় নাই, বিআর অ্যাক্টে নাই। এই পয়েন্টটা আপনাদের জন্য আমি তৈরি করে দিয়েছি, যেহেতু লিখিত তাই কিছু আপনাকে ক্রিয়েটিভিটি দেখাতেই হবে। 497 এর উপধারা 1-এ বলা হচ্ছে, এই ধারা বিধান মতে 3 প্রকারের ব্যক্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধে অভিযুক্ত হলেও জামিনে মুক্তি পেতে পারে। এই যে ল্যাঙ্গুয়েজ, এটা আপনার ইচ্ছা মতো দিতে পারেন, ভাষা পরিবর্তন হতে পারে। লিখতে গিয়ে আমি কি ভাষা ব্যবহার করেছি মুখস্থ নাই, মনে নাই, নো প্রবলেম, আপনি নিজের ভাষা ব্যবহার করেন। কিন্তু এই 3 প্রকার মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ডে অভিযুক্ত ব্যক্তি, এই শব্দগুলো যেন অন্তত থাকে আপনার সেন্টেন্সে। আর যদি সে হয়, কে হয়? 16 বছরের নিম্ন বয়স্ক কোনো ব্যক্তি মানে মাইনর, স্ত্রীলোক মানে ওম্যান, পীড়িত অর্থাৎ সিক বা অক্ষম বা ইনফার্ম। তো এখানে 3 নম্বরে সিক ইনফার্ম মানে সমর্থক শব্দ, কিন্তু আবার এই দুইটাকে দুইটা তৈরি করে 4টা পয়েন্ট আবার বের করেন না। অনেকে মনে করতে পারে যে মাইনর, ওমেন, সিক, ইনফার্ম মানে চার চার প্রকার ব্যক্তি তৈরি করতে পারেন, এটা কনফিউজ হওয়ার দরকার নাই। সিক আর ইনফার্ম একই, সমর্থক বা সিনোনিমাস ওয়ার্ড, এভাবেই দেওয়া আছে বেয়ার অ্যাক্টে, তাই এই শব্দগুলো এভাবেই ইউজ করা হয়েছে। স্ত্রীলোক বলতে মহিলাকে বোঝানো হচ্ছে, বিবাহিত হতে পারে, অবিবাহিত হতে পারে। আবারও বলি, স্ত্রীলোকের পরিবর্তে মহিলা শব্দটা ব্যবহার করেন, প্রয়োজনে কেটে মহিলা লিখেন, এটা বেটার হয়। স্ত্রীলোক বলতে আমরা মনে করি হয়তো বা কারো ওয়াইফ, তো স্ত্রীলোকের ইংরেজি ওয়াইফ করতে পারি। তো স্ত্রীলোক বলতে মহিলা, সে বিবাহিত হতে পারে, অবিবাহিত হতে পারে, মানে একজন ফিমেল যার বয়স 16+। 16+ হলে মাইনরিটি আর থাকছে না এই সেকশন অনুসারে। তদন্ত, অনুসন্ধান বা বিচার কার্য চলমান অবস্থায় জামিন মঞ্জুর। 497-এর 2-এ বলা হচ্ছে, জামিন অযোগ্য অপরাধে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে জামিনের অযোগ্য অপরাধ করেছে মর্মে বিশ্বাস করার মতো যুক্তিসঙ্গত যথেষ্ট কারণ না থাকলে, কি বলা হলো? যথেষ্ট কারণ না থাকলে, তার মানে প্রাইমা ফেসি কেস নাই, মামলাটাকে মিথ্যা মনে হচ্ছে, তুচ্ছ মনে হচ্ছে, ভেগ মনে হচ্ছে, এবং মনে হচ্ছে যে এই ব্যক্তিকে ফাঁসানো হয়েছে, এই আসামিটাকে, এরকম মনে হচ্ছে, কোনো কানেকশনই নাই, এবং মামলাটা কি আছে, তদন্তাধীন আছে। তদন্তে হয়তোবা ইনাকে ক্লিন চেক দেওয়া হবে, ফাইনাল রিপোর্ট চলে আসতে পারে এনার বিরুদ্ধে, কিংবা অধিকতর তদন্তের প্রয়োজন হলে অনুসন্ধান বা বিচার কার্য চলমান অবস্থায় তাকে জামিনে মুক্তি দেওয়া যেতে পারে। 497 কিন্তু পড়ছি, আবারও 497-এর 4 পড়বো। বিচার বা সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হলে রায় ঘোষণার পূর্বে আবার জামিন দেওয়া যায়, কোথায়? 497-4 উপধারায় এই কথাটা এখানে লেখা আছে। নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত সমাপ্ত না হলে জামিন মঞ্জুর করা যায়, কততে? 167। আমি একটু আগে সূচনায় বলেছিলাম 167 ধারার কথা, সেটাই। 167 ধারার উপধারা 5-এর বক্তব্য হচ্ছে, 120 দিনের মধ্যে তদন্ত সমাপ্ত না হলে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা অনধিক 10 বছর কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধ ব্যতীত অন্য ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট আদালত অভিযুক্ত আসামিকে জামিনে মুক্তি দিতে পারে। তার মানে ছোট কেসের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটই জামিনে মুক্তি দিবেন। সেটা কোন ক্ষেত্রে? যেটা 3 ধরনের মানে অপরাধ। 10 বছর যদি হয় তাহলে কিন্তু আর পারবে না, যাবজ্জীবন হলেও পারবে না, মৃত্যুদণ্ড হলেও পারবে না। কে পারবে না জামিন দিতে? ম্যাজিস্ট্রেট জামিন দিতে পারবে না যদি তদন্ত শেষ না হয় 120 দিনের মধ্যে।
কিন্তু 10 বছরের যদি নিচে হয়, যেমন যার সাজা 7 বছর হতে পারে, 5 বছর হতে পারে, 3 বছর হতে পারে, এই ধরনের কেসের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটই জামিন দিবেন, যদি 120 দিনের মধ্যে ইনভেস্টিগেশন কমপ্লিট না হয়। কতে বলা হচ্ছে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা অনধিক 10 বছর কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধের ক্ষেত্রে। তার মানে ম্যাজিস্ট্রেট যেটা পারবে না, ঠিক তার উপরের একটু গ্রিভিয়াস বা গুরুতর অপরাধের ক্ষেত্রে, একটু হেভি অফেন্সের ক্ষেত্রে দায়রা জজ আদালত অভিযুক্ত আসামিকে জামিনে মুক্তি দিতে পারে। দেখবেন যারা ক্রিমিনাল প্র্যাকটিস করেন আদালতে যদি যান, তো ম্যাজিস্ট্রেট কোর্ট যদি জামিন না দেয় তাহলে কি করা হয়, মিসকেস করে দায়রা জজে কি করা হয়, জামিন ধরা হয়। তো এটাই এই কারণে। আবার যখন ম্যাজিস্ট্রেট কোর্ট জামিন দিচ্ছে না, আমরা দায়রা জজে মিসকেস করি। দায়রা জজ যদি মিসকেসে জামিন না দেয় তাহলে আমরা কোথায় চলে যাই, হাইকোর্টে মিসকেস করি। মিসকেস করা হয় হচ্ছে 498 ধারা অনুসারে। নির্ধারিত সময়ের মধ্যে বিচার কার্য সমাপ্ত না হলে জামিন মঞ্জুর করা যায়। এটা কখন, মানে পোস্ট ট্রায়াল স্টেজ। এর আগে আমরা দেখলাম প্রি ট্রায়াল স্টেজ, এটা হচ্ছে পোস্ট ট্রায়াল স্টেজ, মানে সাক্ষী শুরু হয়ে গেছে, সাক্ষী হয়ে গেছে, সাক্ষীর পরে কি হয়নি, সাক্ষী চলছেই, বিচার কার্য শেষ হয়নি, অথবা আর্গুমেন্ট বাকি আছে বা সাফাই সাক্ষী বাকি আছে, সাক্ষী শেষ বা সাক্ষী চলছে, ট্রায়াল স্টেজে বা পোস্ট ট্রায়াল স্টেজে এসে এই সেকশনটা প্রযোজ্য হবে। কত, 339C ধারার বিধান মতে ম্যাজিস্ট্রেট আদালত 180 দিনের মধ্যে অথবা দায়রা জজ আদালত, অতিরিক্ত দায়রা জজ আদালত অথবা যুগ্ম দায়রা জজ আদালত 360 দিনের মধ্যে। তার মানে ম্যাজিস্ট্রেটের জন্য সময় কম 180, কিসের জন্য, ট্রায়ালের জন্য, অর্থাৎ মামলা শেষ করার জন্য ম্যাজিস্ট্রেট সময় পান 180 দিন, এবং 3 প্রকারের দায়রা জজ সময় পান হচ্ছে 360 দিন। আপনারা এমসিকিউ এটা জানেন, সেই তথ্যটা এখানে আসছে। তো বিচার কার্য সমাপ্ত করতে না পারলে জামিন অযোগ্য অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে জামিনে মুক্তি দেওয়া যাবে। এটা কে বলছে, 339C এই সেকশন বলে দিচ্ছে, আইনে আছে। তাহলে কেন আদালত জামিন দিবেন না, অবশ্যই জামিন দিতে পারেন। তো যখন জামিন শুনানির সময় এই সেকশনটা হাইলাইট করা হবে তাহলে অবশ্যই জামিন পাওয়া যাবে। আর এই সেকশনটা কেউ যদি নাই জানে, তাহলে আদালতে তো উপস্থাপন সময়, শুনানির সময় তিনি বলতেই পারবেন না। তাই এটা জানলেন আপনারা। এটা কিন্তু বেল হিয়ারিং এর সময় খুবই গুরুত্বপূর্ণ এই সেকশন গুলো। বেল হিয়ারিং মানেই যে 496, 97, 98 এগুলো না, দেখেন এগুলো বেল হিয়ারিং এর ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন, যখন আপনাদের ট্রেনিং সেশন শুরু করব, যারা আমার সাথে ট্রেনিং সেশনে যুক্ত হবেন, ট্রেনিং সেশন শুরু হওয়ার আগে অবশ্য কিছু ভিডিও দিব কি ধরনের আপনাদেরকে ট্রেনিং দেওয়া হবে, তাহলে সিদ্ধান্ত নিতে পারবেন। আর আমার প্রতি যাদের আস্থা আছে, হয়তোবা তারা শুরুতেই মানে অ্যাটেন্ড করতে পারেন অ্যাডভোকেট হয়ে যাওয়ার পরে। তখন এই জিনিসগুলো আমি একটু কৌশলগুলো শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে প্রথম প্রশ্নের উত্তর শেষ। আমরা কয়টা পয়েন্টে শেষ করলাম, 5টা পয়েন্টে। 7, 8, 9, 10 পর্যন্ত নম্বর আসতে পারে। জামিন পাওয়া আসামির অধিকার, এটি তার প্রতি আনুকূল্য নয়। আনুকূল্য মানে, আনুকূল্য শব্দের অর্থ অনুগ্রহ, দয়া। এটা দয়া বা ভিক্ষা নয় আসামির প্রতি, আসামির এটা আইনগত অধিকার, এটা বলা হচ্ছে। তো এই যে স্টেটমেন্ট, এই যে উদ্ধৃতি, এটাকে জাস্টিফাই করতে হবে আমাদের। এটা যদি ইংরেজিতে দিয়ে দেয়, বা আমি আগামী ক্লাস টেস্টে যদি এটা ইংরেজিতে দিয়ে দিই, তাহলেও আপনারা আশা করি এটার উত্তর করতে পারবেন। এটা বাংলায় আছে, যদি ইংরেজিতে থাকে তাহলে কি করতে হবে, ইংরেজি সেন্টেন্সটা তুলে দিতে হবে। তুলে দেওয়ার পরে বলতে হবে, মনে করেন একটা ইংরেজি আছে, এটার ইংরেজিটা দিলাম, তুলে দিলেন প্রথমে, দেওয়ার পরে অর্থাৎ বলে এই বাংলাটা বাদ দিয়ে দিতে হবে। অর্থাৎ আপনার ইংলিশ হোক, ল্যাটিন সেন্টেন্স হোক বা ল্যাটিন টার্ম হোক, যখন কোন স্টেটমেন্ট দিয়ে বা ম্যাক্সিম, ল্যাটিন ম্যাক্সিম বলে, ল্যাটিন ম্যাক্সিম দেওয়ার পরে যদি এটা ব্যাখ্যা করতে বলা হয়, এক্সপ্লেন করতে বলা হয়, সেক্ষেত্রে সেই ম্যাক্সিমটা তুলে দিতে হবে। তুলে দেওয়ার পরে অর্থাৎ বলে তার বাংলা অনুবাদটা দিয়ে দিতে হবে। আচ্ছা, জামিনযোগ্য ও জামিন অযোগ্য উভয় অপরাধের ক্ষেত্রে এই ধারণার গ্রহণযোগ্যতা আলোচনাপূর্বক সংশ্লিষ্ট বিধানের আলোকে মন্তব্যটি ব্যাখ্যা করুন। এটা একটি প্রশ্ন। এটা বলা হচ্ছে যে জামিনযোগ্য এবং জামিন অযোগ্য দুইটার ক্ষেত্রে এটা ম্যাচ করে কিনা, সত্য কথা কিনা, এটা এইটা আমাদেরকে কি করতে হবে, ব্যাখ্যা করতে হবে। এটা একটি ক্রিটিক্যাল কোশ্চেন। আচ্ছা, সুবর্ণা আপু, আপনাকে মানে নির্ভুল
একটা নোট দেওয়ার জন্য আমি গতকালকে রাত্রে এবং আজকে বিকেলে প্রায় 7-8 ঘন্টা কাজ করে নোটটাকে অনেকটা নির্ভুল করার চেষ্টা করেছি। আজকে আপনার নোটটা কুরিয়ার করা হয়েছে, আপনার ক্লাস শেষে আপনাকে তথ্য দিয়ে দিচ্ছি। আপনি কালকে দুপুরের মধ্যে নোটটা পাবেন। তো শুক্রবারে যদি আপনি অফিসে যান তাহলে নোটটা পাবেন। ইনকেস যদি শুক্রবারে অফিসে না যান আপনি, তাহলে শনিবারে অবশ্যই আপনাকে হোম ডেলিভারি করে দিবে। শুক্রবারে হোম ডেলিভারি করে না। তো দুঃখিত, একদিন দেরি হওয়ার জন্য আমি আজকে নোটটা পৌঁছানোর চেষ্টা করেছিলাম। তো কালকে আমি কুরিয়ার করতে পারিনি, কারণ নোটটা কিছু কিছু জায়গায় সিলি মিস্টেক ছিল, সেগুলো আমি কারেকশন করেছি। প্রায় 10 ঘন্টার মতো সময় দিয়েছি। এটা আপনার জন্য ভালো হয়েছে যে নির্ভুল নোট পেলেন একদিন দেরি হলো। দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1998, এখানে হয়তোবা আপনাদের কি থাকতে পারে, আগের নোটে বাংলা থাকতে পারে আইনটা। আগের নোটে আইনটা কি থাকতে পারে, বাংলা থাকতে পারে, কিন্তু আপনাদের এখানে আইনটাকে কি করে ফেলেছি আমি, ইংরেজি করে ফেলেছি। আগের নোটেও ইংরেজি আছে, যেহেতু এটি নতুন তৈরি করা প্রশ্ন। এ জামিনের, তাহলে সিআরপিসি তে জামিনের কোনো সংজ্ঞা দেওয়া হয়নি, জামিন কাকে বলে বলা হয়নি। সাধারণ অর্থে জামিন বলতে, কেন আমার জামিনের সংজ্ঞা লাগবে, জামিন নিয়ে প্রশ্ন, তাই জামিনের সংজ্ঞা দিলে ভালো হতো, তাই জামিনের সংজ্ঞা দেওয়ার চেষ্টা করছি। সাধারণ অর্থে জামিন বলতে পুলিশের হেফাজত বা হাজতখানা হতে কোনো অভিযুক্ত ব্যক্তিকে মুক্তি দিয়ে নির্দিষ্ট দিনে ও সময়ে সংশ্লিষ্ট আদালতে নিয়মিত হাজির হওয়ার শর্তে জামিনদারের নিকট সমর্পণ করাকে বোঝায়। আপনারা যারা মেসেজ করছেন এই মেসেজগুলা ক্লাসের আগে তো আমাকে হোয়াটসঅ্যাপে করে দিতে পারতেন। তো ক্লাসের ফ্লো নষ্ট হচ্ছে আপনাদের মেসেজ দেখতে গিয়ে। তো যেটা বলছিলাম যে পুলিশ হেফাজত বলতে এখানে কিন্তু থানায় যদি থাকে আসামি, থানায় থাকলেও কিন্তু সেখান থেকে জামিনে মুক্ত করা যায়। ওসি কিন্তু জামিন দিতে পারেন। ওসি বলতে অফিসার ইনচার্জ অফ এ পুলিশ স্টেশন, ওসি মানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, তিনিও কিন্তু জামিন দিতে পারেন। তাই পুলিশের হেফাজত থেকে মুক্তি, থানা থেকে মুক্তি, অথবা হাজতখানা। হাজতখানা বলছি আমরা জেল। জেল কিন্তু দুই ধরনের ব্যক্তি থাকে। এক নম্বর হচ্ছে হাজতবাস করে যারা, অর্থাৎ যাদের মামলা চলমান আছে। আর আরেকটা হচ্ছে কনভিক্টেড, মানে রায়ে সাজাপ্রাপ্ত, তারা জেল, তার মানে সেন্টেন্স হয়ে গেছে, তাদের সাজা হয়ে গেছে, তারা সাজা ভোগ করছে, তারা জেলে আছে। আর যারা সাজা ভোগ করছে না, মামলায় জাস্ট জামিন হয়নি, তারা নতুন মামলায় হাজতে আছে, এটাকে হাজতবাস বলে। তার মানে স্থানে কি জেলখানা বলে, তো একটা জেলবাস আর একটা হাজতবাস। এবার আমরা মূল টপিকে যাব। জামিন পাওয়া আসামির অধিকার, এটি তার প্রতি আনুগত্য, আনুকূল্য নয়। আলোচ্য উদ্ধৃতির অর্থ হলো, কোনো বিচারাধীন মামলায় অভিযুক্ত আসামি পুলিশের হেফাজত বা হাজতখানা হতে জামিনে মুক্তি পাওয়ার বিষয়টি তার আইনগত অধিকার। এই উপরে যে বাক্যটা, এই বাক্যটার বক্তব্য কি বলা হচ্ছে সেটাকে একটু সিম্পল বা একটু ব্যাখ্যা করার চেষ্টা করছি। যা বিজ্ঞ আদালত তাকে প্রদান করতে বাধ্য। তাহলে জামিনযোগ্য ধারার অপরাধ, এনআই অ্যাক্ট জামিনযোগ্য ধারার অপরাধ। এখানে আসামিকে জামিনে মুক্তি দেওয়া আদালতের জন্য কিন্তু বাধ্য, আদালত এটা দিতে বাধ্য। জামিনের শর্ত পূরণ করলে যে কোনো আসামি উক্ত জামিনের সুবিধা আইনগত অধিকার হিসাবে ভোগ করতে পারবে। উক্ত অধিকার আদালতের আনুকূল্য তথা অনুগ্রহের উপর নির্ভর করে না, মানে আদালত দিল দিল না এরকম কোনো কিছু না, আদালতকে কনভিন্স করতে হবে এমন কোনো কিছু না। জামিনদার আছে, বেল বন্ড দিবে, এটা হলেই অবশ্যই জামিন দিতে আদালত বাধ্য। তার মানে এখানে আদালতের ডিসক্রিশনের পাওয়ার না, ইচ্ছাধীন ক্ষমতা না, বা আনুকূল্য বা অনুগ্রহের উপর নির্ভর করছে না, দয়া ভিক্ষা কোনো কিছু না, এখানে আদালত দিতে বাধ্য। বেলেবল সেকশনের ক্ষেত্রে কিন্তু খুব পরিশ্রম করা লাগে না, বেশি হিয়ারিং করা লাগে না আদালতে। আসামি হাজতেও থাক বা আসামি যদি স্যারেন্ডার দেয়, অনেক সময় ডকে উঠতে না উঠতেই জামিন মঞ্জুর, উঠতেই পারেনি এখনো জামিন মঞ্জুর করে দেয়। কেন? কারণ হিয়ারিং শুনে আর কি করবে, বেলেবল সেকশন। জামিনযোগ্য ও জামিন অযোগ্য উভয় অপরাধের ক্ষেত্রে আলোচ্য ধারণার প্রয়োগযোগ্যতা আলোচনা পূর্বক সংশ্লিষ্ট বিধানের আলোকে মন্তব্যটি নিম্নে ব্যাখ্যা করা হলো। তাহলে দেখেন, প্রথম অংশে কি করলাম, আড়াই লাইনে জামিনের সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছি। তারপরে পরের প্যারাতে কি করেছি,
এই যে বক্তব্য, এই বক্তব্য দ্বারা কি বোঝানো হচ্ছে সেটাকে সিম্পল বা ব্যাখ্যা করার চেষ্টা করেছি। এরপরে আমি এটার প্রয়োগযোগ্যতাটা কি সেটা, অর্থাৎ ভ্যালুয়েবল নন ভ্যালুয়েবলের ক্ষেত্রে সেটা কিভাবে কাজ করছে, অ্যাপ্লিকেবল কিনা, এটা আবার ম্যাচ করানোর চেষ্টা করব। প্রথমে আমরা ভ্যালুয়েবল বা জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে আলোচ্য ধারণার প্রয়োগযোগ্যতা আমরা দেখব। 496 ধারার বিধান মতে জামিনযোগ্য অপরাধে অভিযুক্ত কোনো আটককৃত হাজতি আসামি কিংবা স্বেচ্ছায় বিজ্ঞ আদালতে আত্মসমর্পণকৃত জামিনের আবেদনকারী আসামিকে অবশ্যই জামিনে মুক্তি দিতে হবে। দেখেন, আসামি দুই প্রকার। এখানে যারা জামিন নেবে দুই প্রকার আসামি। হাজতি আসামি, যারা হাজতে আছে স্যার, মানে সমন দিয়েছিল, সমনে আসামি নির্দিষ্ট তারিখে উপস্থিত হয়নি, তাহলে ওয়ারেন্ট হয়ে যাবে। বেলেবল সেকশন হলেও ওয়ারেন্ট হবে, নন বেলেবল সেকশন হলেও ওয়ারেন্ট হবে। এই ওয়ারেন্টে আসামি ধরা পড়েছে, আসামিকে হাজতে দিয়ে দিয়েছে পুলিশ। প্রথমে আদালতে চালান দিয়েছে, এখানে কগনিজেন্স কোর্ট আসামিকে বুঝে নিয়ে হাজতে পাঠিয়ে দিয়েছে। এবার এটাকে হাজতে আসামি বলছে কাস্টডি অ্যাকিউজড পার্সন। তো কাস্টডি অ্যাকিউজড পার্সন হোক অথবা যারা স্যারেন্ডার করে স্বেচ্ছায় সমন পেয়ে চলে আসে, বা ওয়ারেন্ট হয়েছে পুলিশ ধরার আগে ভয়ে আগে চলে আসে, তো তাদেরকে বলা হচ্ছে স্যারেন্ডার অ্যাকিউজড। তো এদেরকে মুক্তি দিতে আদালত কি বাধ্য? দেখেন, আমি ইংলিশটাও দিয়ে দিয়েছি, শ্যাল বি রিলিজড অন বেল। এইটা কিন্তু 496 ধারার একটা গুরুত্বপূর্ণ অংশ, শ্যাল বি রিলিজড অন বেল। এটা দিলে আপনার এই লেখাটা আরো স্ট্রং হবে। কারণ শ্যাল মানে কি অবশ্যই। অত্র ধারার বিধানটি আদালতের জন্য বাধ্যতা সূচক। কেন বাধ্যতা সূচক? ওই যে শ্যাল আছে, যে শ্যাল থাকার কারণে এটা বাধ্যতা সূচক হয়ে গেছে। যদি মে থাকতো তাহলে কিন্তু বাধ্যতা হতো। মে মানে ডিসক্রিশনারি পাওয়ার, দিতেও পারে নাও দিতে পারে, আর শ্যাল মানে দিতে হবেই আদালতকে। এই শ্যাল আর মে দ্বারাই এটা আদেশ সূচক বা আদালত বাধ্য কিনা এটা বোঝায়। শ্যাল আর মেয়ের পার্থক্যতেই অনেক কিছু নির্ভর করে, এই জায়গায় বোঝার জায়গা। ফলে জামিনযোগ্য অপরাধে অভিযুক্ত ব্যক্তির জামিন পাওয়ার আসামির আইনগত অধিকার, যা বিজ্ঞ আদালত মঞ্জুর করতে বাধ্য। তাহলে এটা শ্যাল আছে বলে কিন্তু আইনগত অধিকার হয়ে গেছে, আইনেই তাকে জামিন দিতে বলা হয়েছে। এই ধারার বিধান যেহেতু আদালতের জন্য আদেশ সূচক, সেহেতু এখানে বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করে আসামির প্রতি অনুগ্রহ কিংবা আনুগত্য প্রদর্শনের কোনো সুযোগ নেই। অনুগ্রহ দেখানোর দরকার নাই, আপনাকে দিতে বলা হয়েছে আইনে, আপনি দেন। আদালতের প্রতি এইভাবে সাবমিশন থাকবে। এআইআর 1900, এআইআর 1932 অল ইন্ডিয়ার রিপোর্টের 327, 327 পৃষ্ঠার এই মামলাটি। এই মামলার রায়ে 1932, তখন তো বাংলাদেশ কেন পাকিস্তানেরই জন্ম হয়নি, ভারত উপমহাদেশের এটা একটা রায়। এই রায় বলা হচ্ছে শর্তের দিক হতে সিআরপিসির 496 ধারা আদেশ সূচক এবং আদালত এর বিধিবিধান পালনে বাধ্য। দেখেন, এখানে পুরাতন নোটে বিধিবিধানের মাঝখানে হাইফেন নাই, আমি হাইফেন যুক্ত করে দিয়েছি, এটাও একটু ডেভেলপ করেছি। আচ্ছা, এখানে আইনের নাম আমি বারবার পুরোটা ব্যবহার করেছি। আপনারা প্রশ্ন করতে পারেন, স্যার সংক্ষেপে সিআরপিসি লিখবো? আমি বলবো সংক্ষেপে সিআরপিসি লেখা যাবে না, কারণ সিআরপিসি কোনো অফিসিয়াল নাম না। দা অফিসিয়াল নাম হচ্ছে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর, কমা, তারপরে 1892। আপনারা পুরো আইনই লেখার চেষ্টা করবেন। পুরো আইন যদি বারবার রিপিট করতে না চান, যেমন উপরে একবার আইন লিখেছি, তখন এখানে কি লিখবেন? এখানে আপনি লিখতে পারেন অত্র কার্যবিধি, অত্র কার্যবিধি বা এই কার্যবিধি। মানে আইনের নাম একবার ব্যবহার করলে বারবার রিপিট করতে না চাইলে আপনি কি করবেন? এই আইন, এই আইনের এত ধারা, এই আইনের এত ধারা বা অত্র কার্যবিধির বা এই কার্যবিধির, এইভাবে কি করতে পারেন আপনি? আইনের নামটাকে কৌশলে এড়িয়ে যেতে পারেন। জামিনযোগ্য প্রত্যেকটি অপরাধের ক্ষেত্রে জামিন একটি অধিকার, অনুগ্রহ নয়। তাহলে যে বক্তব্যটা বললো এটা একেবারে 100% জাস্টিফাই হয়ে গেল। উপরোক্ত আলোচনা হতে এটা স্পষ্ট রূপে প্রতীয়মান হয় যে, এখন আমি কি লিখছি? এই প্রথম অংশের উপসংহার লিখছি। জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে আলোচ্য ধারণার প্রয়োগযোগ্যতা শতভাগ, মানে 100%। অর্থাৎ জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন পাওয়া আসামির অধিকার, এটি তার প্রতি আনুকূল্য নয়। এই কথাটা আবার রিপিট করে দিলাম কারণ মিলে গেল।
অর্ধেক ডান হয়ে গেল, এবার বাকি অর্ধেক। জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে আলোচ্য ধারণার প্রয়োগযোগ্যতা, আমরা 497 এর এক অলরেডি পড়েছি। তিন প্রকারের ব্যক্তি কি করা যায়, তারা নন বেলেবল সেকশনেও কি পেতে পারেন, জামিন পেতে পারেন। কারা? মাইনর, ওমেন, সিক অর ইনফার্ম, এই তিন প্রকারের ব্যক্তি আমরা একটু আগে পড়লাম। তো এইখানে নন বেলেবল সেকশন তবুও জামিন দিতে পারে। আবার অত্র আইনের আরো কিছু ধারার বিধান মতে জামিন অযোগ্য অপরাধে অভিযুক্ত ব্যক্তি জামিনে মুক্তি পেতে পারে। যেমন আমরা একটু আগেই যেগুলো পড়েছি বিস্তারিত, সেগুলো এখানে ক, খ, গ, ঘ সংক্ষিপ্ত ভাবে দিয়েছি। কি? তদন্ত অনুসন্ধান বা বিচার কার্য চলমান অবস্থায় জামিন মঞ্জুর করা যায়। এর আগে টপিক আকারে ছিল, এর আন্ডারে দুই তিনটা করে সেন্টেন্স ছিল, সেগুলো অ্যাভয়েড করে দিয়েছি। ধারা 497(2), বিচার বা সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হলে রায় ঘোষণার পূর্বে জামিন মঞ্জুর করা যায়। 97(4), নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত সমাপ্ত না হলে জামিন মঞ্জুর করা যায়। 167(5), অলরেডি এগুলো পড়েছি, টপিক আকারে ছিল, তার আন্ডারে বর্ণনা ছিল, কিন্তু এখানে বর্ণনা দিচ্ছি না, কারণ এটা খুব বড় প্রশ্ন হলেও অলরেডি লেখাটা বড় হয়ে গেছে, এটার বর্ণনার নিষ্প্রয়োজন, মানে দরকার নাই। নির্ধারিত সময়ের মধ্যে বিচার কার্য সমাপ্ত না হলে জামিন মঞ্জুর করা যায়। 339(c), এগুলো আমরা অলরেডি ব্যাখ্যা সহ বিস্তারিত পড়েছি। এবার আমরা জাস্ট এটা উল্লেখ করে দিলেই হলো যে জামিন পেতে পারে। কখন কিভাবে বিস্তারিত পেতে পারে সেটা তো একটু আগে জানলাম, সেটা এই প্রশ্নের উত্তরের জন্য দরকার নাই। উপরোক্ত ক্ষেত্রসমূহে জামিন অযোগ্য অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে জামিনে মুক্তি প্রদানের বিষয়টি আদালতের জন্য বাধ্যতামূলক নয়। দিতেও পারেন, কারণ নন বেলেবল সেকশন আদালত দিতেও পারেন, নাও দিতে পারেন, বরং এটি আদালতের জন্য বিবেচনামূলক। মনে করেন একটি মার্ডার কেসে একটা মহিলা আছে, এই মহিলাকে কি জামিন দিতে আদালত বাধ্য? আদালত বাধ্য না। আদালত ইচ্ছে হলে দিল, না হলে না দিল। এখন কেউ যদি বলে, স্যার 497(1) তো বলা আছে যে স্ত্রী লোককে বা উমেনকে জামিন দিতে পারবেন আপনি, তো দেন। আদালত বলতে আদালত বলবে এটা আমার ইচ্ছাধীন ক্ষমতা, আমি এটা দিতেও পারি, নাও দিতে পারি। 497 বেলেবল সেকশন হলে আমি দিতে বাধ্য, কিন্তু 496 বেলেবল সেকশন হলে আদালত দিতে বাধ্য। 497(1) নন বেলেবল সেকশনে আদালত জামিন দিতে বাধ্য নন। তো যেটা বলছিলাম যে এখানে মহিলা হলেও আদালত দিবে কিনা তার আইনে আছে, দিতে পারে, অর্থাৎ এখানে মেয়ে, শ্যাল নয়। অর্থাৎ জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন মঞ্জুর করা বা না মঞ্জুর করার বিষয়টি আদালতের বিবেচনার তথা অনুগ্রহের উপর নির্ভর করে। বিবেচনা বা ডিসক্রিশনারি পাওয়ার আদালত কনভিন্স হলে দিবেন। মামলার পরিস্থিতি এবং আসামির পরিবারের লোকজনের সবকিছুর উপর ডিপেন্ড করছে, এবং মামলার মেরিট কেমন আছে সবকিছুর উপর নির্ভর করছে। কতদিন হাজতবাস হয়েছে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যে কতদিন ধরে হাজতে আছে, সে 1 সপ্তাহ আছে, 1 মাস আছে, 2 মাস আছে, না 1 বছর ধরে আছে, সেটা বিবেচনা। 1 বছর হয়ে গেছে, 1 বছর পরে জামিন মঞ্জুর করতেও পারে। অনেকদিন হলে জেলে আছে, আর কতদিন রাখবে, হাজতে আসে। তো এই কারণেই বলা হয় হাজত বাস কতদিন। দেখবেন যে খুব জিজ্ঞাসা করা হয় কতদিন ধরে হাজতে আছে, হাজত বাস গনে গনে জামিন দেওয়া হয়। এগুলোও একটা কারণ জামিন দেওয়ার। তো এগুলো আদালতের ইচ্ছাধীন, তাই এটা অনুগ্রহ মানে করুণা, আমরা যেটাকে বলি করুণা, দয়া। তো দয়ার উপর নির্ভরশীল। মামলার পরিস্থিতি ও আসামির যোগ্যতার উপর নির্ভর করে সন্তুষ্টি সাপেক্ষে বিজ্ঞ আদালত বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করে জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন মঞ্জুর করে থাকেন। যেখানে আমি বলছি আসামির যোগ্যতা, আসামির যোগ্যতা বলতে কি বোঝানো হচ্ছে? আসামির যোগ্যতা বলতে যে আসামি মাইনর কিনা, আসামি উমেন কিনা, আসামি ইনফার্ম কিনা, অসুস্থ কিনা, এগুলো। একটা কেস ল দিয়েছি, ডিএলআর 35, অ্যাপিলেট ডিভিশনের মামলা। এই মামলার রায় বলা হয়েছে জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন মঞ্জুর করার বিষয়টি যদিও আংশিকভাবে বিবেচনামূলক, তবুও তা বিচারিকভাবে প্রয়োগ করতে হবে। মানে বিবেচনামূলক ঠিক আছে, তারপরেও যা খুশি তাই আদালত করতে পারে না। উনি দিলেন সব জায়গাতেই, মার্ডার কেসের আসামি একদিন আগে অ্যারেস্ট হয়েছে, তাকে জামিন দিয়ে দিলেন, এটাও করা যাবে না। মানে বিচারিক ভাবে প্রয়োগ করতে হবে, বিচারিক প্রজ্ঞতা ব্যবহার করতে হবে।
এবার আমরা চলে আসি, প্রথমে বেলেবল দেখলাম, পরে নন বেলেবল দেখলাম। এবার আমরা দেখব উপরোক্ত আলোচনা হতে এটা স্পষ্টরূপে প্রতীয়মান হয় যে এবার আপনারা এই জায়গায় একটু কথা যুক্ত করতে হবে, নতুন কথা যুক্ত করেছি। এই সেন্টেন্সটা, জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে আলোচ্য ধারণাটি শতভাগ প্রয়োগযোগ্য। এই যে এই গ্রিন হাইলাইটেড অংশটুকু যুক্ত করেছে এখানে, পুরাতন নোটে নাই, আজকেই যুক্ত করা হয়েছে এটা। অর্থাৎ জামিনযোগ্য অপরাধে অভিযুক্ত ব্যক্তির জামিন পাওয়া আসামির আইনগত অধিকার। অপরদিকে এতটুকু যুক্ত করা হয়েছে, গ্রিন হাইলাইটটুকু, এবং ইউলোটুকু আগে থেকে আছে। জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে আলোচ্য ধারণার কোনো প্রয়োজনীয়তা নেই। অর্থাৎ বলা যায় যে জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন পাওয়া আসামির অধিকার নয়, বরং এটি তার প্রতি আনুকূল্য বটে। আর যারা এখন ক্লাসে আছেন তারা এই মুহূর্তে এই গ্রিন হাইলাইটের অংশটুকু এই উপরে ফাঁকা অংশে বা নিচে যে কোনো জায়গায় লিখে নেন ছোট করে। এটা যুক্ত করে এটাকে আরো একটু আমি ভালো করেছি, উত্তরটাকে পরিপূর্ণ করেছি, মাথায় আসলো, একটা সেন্টেন্স যুক্ত করে দিলাম। আর আরেকটা কাজ করবেন, যারা ভিডিও দেখছেন ক্লাসে নাই, পরে ভিডিও দেখবেন, ভিডিও দেখে আপনারা সংশোধন করতে পারবেন। এবং যারা আমার স্টুডেন্ট না, শুধু ইউটিউব ভিডিও দেখেন, আহ, আমার নোট নিয়েছেন, তারাও নোটে এটা কারেকশন করে নিতে পারেন। এই অংশটুকু দিলে উত্তরটা আরো ভালো হয়। তাহলে আমরা দেখলাম যে 50% মিলছে, 50% মিলছে না। বেলেবল সেকশনের ক্ষেত্রে এই কথাটা সঠিক, নন বেলেবল সেকশনের ক্ষেত্রে কিন্তু, সরি, বেলেবল সেকশনের ক্ষেত্রে এই কথাটা কিন্তু মিলছে না। মানে, না সরি, বেলেবল সেকশনের ক্ষেত্রে আনুকূল্য নয় মানে আইনগত অধিকার, এটা মিলে যাচ্ছে। আর নন বেলেবল সেকশনের ক্ষেত্রে কিন্তু এটা মিলছে না। জামিন অযোগ্য অধিকারের ক্ষেত্রে জামিন পাওয়া আসামির অধিকার নয়, বরং এটি তার প্রতি আনুকূল্য বটে। মানে এই যে বক্তব্যটা কিন্তু আবার উল্টে দিয়েছি। কেন উল্টে দিয়েছি? কারণ সেটা আইনগত অধিকার নয়। আগে ছিল অধিকার, আনুকূল্য নয়, এবার অধিকার নয় হয়ে গেছে আর আনুকূল্য বটে হয়ে গেছে। বটে মানে এটা একটা আইনের ভাষা, মানে এটি তার প্রতি আনুকূল্য দিয়ে দাড়ি দেওয়া যেতে পারে, বটে শব্দটা দিলেও হবে না দিলেও হবে। বটে শব্দটা ব্যবহার করলে এটা একটা কি হয়, জোর দেওয়া হয়। জামিনযোগ্য ও জামিন অযোগ্য অপরাধের মধ্যে পার্থক্য কি? সংজ্ঞাগত পার্থক্য কোথায় পাবো আমরা? এই আইনের 4B-তে আছে। 4B-তে আছে, বলা হচ্ছে যে দ্বিতীয় তফসিলে যেটাকে জামিনযোগ্য বলা হয়েছে সেটাই জামিনযোগ্য অপরাধ। আবার এই 4B-তেই বলা হচ্ছে যে দ্বিতীয় তফসিলে যেটা জামিন অযোগ্য বলা হয়েছে সেটাই জামিন অযোগ্য। মানে কোনো সংজ্ঞা দেওয়া নাই, দ্বিতীয় তফসিলকে লিঙ্ক করা হয়েছে, দ্যাটস অল। অধিকার, তাহলে জামিনযোগ্য ধারার অপরাধের ক্ষেত্রে জামিন পাওয়া আসামির অধিকার, আর অপরদিকে জামিন অযোগ্য, এটা ইচ্ছা মাফিক। তারপরে জামিন মঞ্জুরের বাধ্যবাধকতা, জামিন মঞ্জুর করতে আদালত বাধ্য কিনা। জামিনযোগ্যর ক্ষেত্রে বাধ্য, জামিন অযোগ্যর ক্ষেত্রে বাধ্য নয়, বিবেচনামূলক। অপরাধের প্রকৃতি, জামিনযোগ্য অপরাধ তুলনামূলক লঘুতর, কিন্তু জামিন অযোগ্য অপরাধ তুলনামূলক গুরুতর, মানে একটু বড় অপরাধ, মার্ডার হয়ে গেছে, রেপ হয়ে গেছে, এগুলো। জামিন সংক্রান্ত বিধান, আপনারা আবার কলম নিন, 4টা পয়েন্ট ছিল, পুরাতন নোটে 4টা পয়েন্ট ছিল, এখানে 2টা পয়েন্ট অ্যাড করে দিয়েছি আমি, আরো ইমপ্রুভ করে দিয়েছি। আপনারা ছোট করে লিখে নেবেন অথবা এক্সট্রা পেজ যুক্ত করে দিবেন এখানে চিরকুটে। জামিন সংক্রান্ত বিধান, এই পয়েন্টটা নতুন তাই গ্রিন হাইলাইট করছি। গ্রিন হাইলাইট মানে পুরাতন নোট যারা নিয়েছেন তারা যুক্ত করে নেবেন। এবং আজকে যাদেরকে, যেমন স্যাম ত্রিপুরা ভাইকে নোট পাঠিয়েছি আজকে, আর সুবর্ণা মল্লিক আপুকে নোট পাঠিয়েছে, তারা কিন্তু এই এই অবস্থাতেই পাবেন, মানে লেটেস্ট নোট পাবেন। জামিনযোগ্য অপরাধের জন্য জামিন সংক্রান্ত বিধান সিআরপিসির 497 ধারায় বর্ণিত, মানে বিধানটা কোথায় আছে। আর অপরদিকে জামিন অযোগ্য আছে 497 এবং 498, এই অংশটুকু যুক্ত করেছে। আগাম জামিন, আগাম জামিন নিয়ে বক্তব্য আছে এখানে। আমরা পড়ছি কি, জামিনযোগ্য এবং জামিন অযোগ্য, যেটা আলোচনা করছিলাম। আশা করি সবকিছু ঠিক আছে। শিবলি ভাই বলেন তো সবকিছু ঠিক আছে কিনা। জি স্যার, সব ঠিক আছে। আচ্ছা, ধন্যবাদ।
নয়েজ না হলে লাইনে থাকেন। আপনি ভালো আছেন তো ভাই? জি আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আচ্ছা, আছেন তো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আচ্ছা, আজকে নতুন একজন জুনিয়রকে নিয়োগ করে ফেলেছি, আশা করি কাজের চাপ কমবে। কাজের চাপ কমার অর্থ আপনাদেরকে আরো ভালো কিছু উপহার দিতে পারবো। এবং জি। আরো একজন মুহুরি বা অ্যাসিস্ট্যান্ট নিয়ে নিব, মানে আমার খরচ হোক, যেন কাজের প্রোডাক্টিভিটি বাড়ে এবং সৃজনশীল কাজে আমি মনোনিবেশ করতে পারি। তো দেখা যাক ইনশাল্লাহ তাদের সাথে টিম ওয়ার্ক কেমন হয়। তারপরে আপনারা তো আছেন অ্যাডভোকেট হওয়ার পরে, যেন দূর থেকে হেল্প করতে পারেন। আগে আপনাদের এই ব্যাচটাকে মানে খুবই গুরুত্বের সাথে পড়িয়ে সবাইকে অ্যাডভোকেট করে নিব। তারপরে এই গুরুত্বটা আরো বেড়ে যাবে, তখন আমার টিম ওয়ার্ক তৈরি হবে। আর এখন আপনাদের মধ্যে থেকে কেউ যদি আমাকে কোনো সাপোর্ট দিতে চান, সেই ক্ষেত্রে আমি নিতে পারবো না, কারণ আপনার পড়ার ক্ষতি হতে পারে সেই কারণে। তাই নয় কি? জি অবশ্যই। তাহলে এখন আপনাকে জাস্ট অ্যাডভোকেট হব কিভাবে, কিভাবে রিটেন পরীক্ষায় পাশ করব, এই দিকে ধ্যান দিতে হবে। তারপরে পাশ করা, রিটেন পরীক্ষার পরে কেউ যদি ইন্টারেস্টেড হন, রিটেন পরীক্ষার পরে আমার সাথে যুক্ত হতে পারেন। কি 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 কাজ করা যেতে পারে, যেমন আমি এমসিকিউ তো ব্যাচ শুরু হয়ে যাবে আপনাদের পরীক্ষার পরে, ব্যাচটা এমসিকিউ ব্যাচটা আরো জোরালো ভাবে শুরু হবে। তখন ভাইবা ব্যাচও চলবে, এমসিকিউ ব্যাচও চলবে একসাথে। তো ভাইবা ব্যাচে ভর্তি হন আর না হন, এমসিকিউ ব্যাচে আহ খাতা দেখা, প্রশ্ন তৈরি করার ক্ষেত্রে আমাকে হেল্প করা যেতে পারে। কিভাবে করবেন সেগুলো প্রসিডিউর বলে দিব। তো যাই হোক, স্মার্টফোন থাকলেও হবে, কম্পিউটার বা ল্যাপটপ থাকলে আরো ভালো। আমি ধীরে ধীরে আমার লোকের সংখ্যা, মানে আমার সাথে আমার সহযোগী অ্যাসোসিয়েটের সংখ্যা বৃদ্ধি করে ফেলবো। ভিন্ন জেলাতে প্র্যাকটিস করেও আমার অ্যাসোসিয়েট হওয়া যাবে, এবং দেশের বাইরে থেকেও আমার অ্যাসোসিয়েট হওয়া যাবে। সেটা কিভাবে, সেগুলো পরিকল্পনা করছি, ওয়েবসাইটের মাধ্যমে আমরা যুক্ত থাকবো ইনশাল্লাহ। কিছু ভালো ভালো পরিকল্পনা আছে, যুগ উপযোগী পরিকল্পনা, অনেক আধুনিক ইন্টারনেট নির্ভর পরিকল্পনা আছে আমার। সেগুলো বাস্তবায়ন করতে পারলে আমরা সবাই একসাথে এগিয়ে যেতে পারবো। অন্তত আমার স্টুডেন্টদেরকে মানে গ্রো করার জন্য, উন্নতি করার জন্য বেশি দিন অপেক্ষা করতে হবে না, খুব দ্রুত উন্নতি করতে পারবেন আমার মতন। আমার প্র্যাকটিসের বয়স কিন্তু বেশি না অ্যাডভোকেট হিসাবে, তারপরেও যতটুকু ইনকাম করি আলহামদুলিল্লাহ অনেক ভালো ইনকাম করি। আমাদের ব্যাচে আমরা আহ, রাজশাহী বারে 84 জন একসাথে প্রবেশ করি। 84 জনের মধ্যে আমি টপ 3-র মধ্যে আছি ইনকামের দিক দিয়ে। আমার কোচিং এর ইনকাম যদি অ্যাড করি, তাহলে টপ 1-এর মধ্যে চলে আসবো, মানে আমি সবচেয়ে টপেস্ট, এটা মনে করি আমি। তো মানে সবার মন্তব্য আর কি, এবং বোঝা যায়। তো আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা, এবং এটা এই কারণে বলছি রেলিভেন্ট, যে এই পেশায় আসলে আপনার যদি দক্ষতা থাকে, তাহলে কাজ করে শেষ করতে পারবেন না। সকাল 8টাতে উঠেছে ঘুম থেকে, একটু যুক্ত করি, বোরিং লাগছে জি না, শিবলি অবশ্যই ভাই? বোরিং লাগছে না। আচ্ছা, সকাল অবশ্যই ভালো। 8টায় উঠেছে ঘুম থেকে, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে, গোসল করার সুযোগ পেলাম না, গোসল করে রওনা দেওয়া উচিত ছিল। আমার বাসার মেন গেট পার হয়ে দাঁড়াতেই বাস চলে আসলো সামনে। নওগাঁর বাসে উঠে গেলাম। নওগাঁ মানে আমাকে 1 মিনিট অপেক্ষা করতে হয়নি, সময় মতন 5 মিনিট পর পর বাস আছে। নওগাঁর বাসে উঠে গেলাম, নওগাঁ কোর্টে গেলাম, কাজটা ছিল খুব দ্রুত সমাধান হয়ে গেল। ডিসি মহোদয়ের সাথে একটু দরকার ছিল, সেটাও কাজ সারলাম। এডিসি রেভিনিউ মহোদয়ের সাথে কাজ ছিল, সেটাও সারলাম। কিন্তু আপনাদের ক্লাস এবং এই নোটটা কমপ্লিট করতে হবে বলে এসিলেন মহোদয়ের সাথে আজকে আর সাক্ষাৎ করতে পারিনি। শেষে আমি 2:30টার বাসে আবার ব্যাক করি, দুপুরের খাবারটা সেখানে সেরে ফেলেছি। তারপরে বাসায় পৌঁছেছি হচ্ছে 4:30টার কাছাকাছি, 4:30টার আগে, 4টা 15। তারপরে গোসল করে আর খাওয়া না, হালকা নাস্তা করে কম্পিউটারে বসে পড়েছি। এই কম্পিউটারে এই নোটটার বাকি অংশটুকু ঠিক করলাম। যেমন এই যে এই এখন যেটা আমি পড়ছি, আগাম জামিন 6 নম্বর, এই পয়েন্ট কিন্তু আপনার নোটে নাই, আছে কি? জি না। তাহলে এটা নতুন তৈরি করেছি, এটা অ্যাড করলাম। কারণ 4টা পয়েন্ট আমারই পছন্দ হচ্ছে না, 2টা পয়েন্ট বৃদ্ধি করলাম আপনাদের উপকার করার জন্য। তো এটা করার পরে এই যে ছেলেকে আজকে নিলাম, তার একটা ইন্টারভিউ নিলাম। ইন্টারভিউয়ে সে সিলেক্ট হলো। তারপরে তার একটা অ্যাকোমোডেশন থাকার ব্যবস্থা করলাম ইনস্ট্যান্টলি। পরিচিত একটা
বাসায় তার থাকার ব্যবস্থা করে দিলাম। আগে মেসে থাকতো সে, একটা বাসায় তুলে দিলাম, খুবই খারাপ অবস্থায় ছিল, একটা আমি বাসায় তুলে দিলাম 3য় তলায়। সে ভালো থাকবে সেখানে এবং পাশাপাশি আমাকে কাজে হেল্প করবে। এবং সে অলরেডি কাজ শুরু করে দিয়েছে। নেক্সট যে এমসিকিউ, আপনাদের ফাইনাল টাচ নোটের কিছু কাজ তাকে বুঝিয়ে দিয়েছি, সেগুলো নেক্সট এমসিকিউ নোটের কাজ তাকে বুঝিয়ে দিয়েছি, কাজ হতে থাকবে, যেটা আমাকে করতে হতো। তারপরে কুরিয়ার 2টা করা জরুরি ছিল, আহ এই শ্যাম ভাইজানের এবং এই সুবর্ণ মল্লিকাপুর। সেই কুরিয়ার 2টা এবং আরো কিছু নোট ছিল স্টুডেন্টদের মধ্যে, এই 2টা করা জরুরি ছিল। সেগুলো করে এসে তারপরে আমি এই জাস্ট 1-2 মিনিট সময় ছিল, আমি বাসায় ঢুকেছি। বাসায় ঢুকে ফ্রেশ হয়ে ক্লাসে ঢুকতে 2-3 মিনিট দেরি। 2-3 মিনিট দেরি এই কারণে, তাহলে আমি রেস্টটা নিলাম কোথায় বলেন? এবং এই যে মাঝখানে যে 10 মিনিটের ব্রেক ছিল, সেখানে লাঞ্চ করার আমার সময়, সেই লাঞ্চ না করে আমি আমার জুনিয়রকে সময় দিলাম তাকে কাজটা বুঝিয়ে দেওয়ার জন্য, এবং কোন ফরম্যাটে কাজ করতে হবে সেই ফরম্যাটটা পাঠালাম। মনিরুল ভাইয়ের প্রশ্ন আমার কাছে ছিল রিয়েল কোশ্চেন, সেটা পাঠিয়ে দিলাম তাকে হাতে করে। সেই প্রশ্ন দেখে সে 25 সালের প্রশ্নটা টাইপ করবে নেক্সট এমসিকিউ নোটে। তো এই কাজগুলো আমি এইভাবে খুব কষ্ট করে বিনা বিরামে অনেক পরিশ্রম করে করছিলাম। এবং ঢাকায় যে যারা আমার কাছাকাছি ছিলেন তারা দেখেছেন কি শ্রম দিয়েছি আমি। তো আশা করি এই শ্রমের পরিমাণটা এবার কমবে। সিরিয়াসলি আমি এবার রিল্যাক্স করব এবং সৃজনশীল কাজ করব, এবং আপনাদের এবার প্রশ্নের মান আরো ভালো হবে, কারণ আমাকে হেল্প করার মতো মানুষ আমি পেয়ে যাচ্ছে এবং আমি আরো মানুষ নিব। কারণ বড় হতে হলে একা হওয়া যায় না, এটা আমি বুঝে গেছি। এত পরিশ্রম করার দরকার কি আমার? সৃজনশীল কাজ করব। নেক্সট খুব দ্রুত বই পাবলিশ করারও প্ল্যান আছে। তাহলে ইনশাল্লাহ আমার যদি বেশি লোক যুক্ত হই, তাহলে এটাকে কি বলে, সবার কর্মসংস্থানেরও ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ। অবশ্যই সবার জন্য, আমার স্টুডেন্টদের জন্য অগ্রাধিকার থাকবে। মানে লেডি জেন্টস সবার জন্য উন্মুক্ত থাকবে টিচার প্যানেলটা এবং রিসার্চ প্যানেল। কিন্তু আমার চেম্বার ওয়ার্ক কাজের জন্য তো প্রথমত আমাকে কি নিতে হবে? এই মুহূর্তে আমার মানে পার্সোনাল চেম্বার হয়নি। আহ, ওইভাবে একটা বড় আঙ্গিকে পার্সোনাল চেম্বার করব, তখন আমি লেডি জেন্টস সবাইকেই, মানে কোনো ডিসক্রিমিনেশন, কোনো কোটা, কোটা বলতে এখানে যারা আমার স্টুডেন্ট তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে নিশ্চয়ই, কারণ আমি কিভাবে পড়াই তারা জানে তাই। তো এগুলো নিয়ে কথা হবে আমরা পড়াটা আগাই। আগাম জামিন, জামিনযোগ্য অপরাধের জন্য আগাম জামিন বা গ্রেপ্তারপূর্বক জামিনের দরখাস্ত করার প্রয়োজন হয় না, এই করার বানানটা ঠিক করে নেবেন। অপরদিকে জামিন অযোগ্য অপরাধের জন্য আগাম জামিন বা গ্রেপ্তারপূর্ব জামিনের দরখাস্ত করার প্রয়োজন হতে পারে। যেগুলো বেলেবল সেকশন, সেখানে কিন্তু এই আগাম জামিনের কোনো দরকারই নাই, স্যারেন্ডার দিলে তো জামিন দিয়ে দিবে। আর যেগুলো নন বেলেবল সেকশন, ভয় আছে জামিন দিবে না নিম্ন আদালত, সেক্ষেত্রে অবশ্যই আগাম জামিন নিতে হয়, মানে অ্যান্টিসিপেটরি বেল বা গ্রেপ্তার পূর্ব জামিন মাস্ট বি। আমরা কোন ক্ষেত্রে নেই? নন বেলেবল সেকশনের ক্ষেত্রে। এই পয়েন্টটা আমি দিয়ে দিয়েছি, মাথায় আসলো। এরপরে গ্রেপ্তার পূর্ব জামিন বা আগাম জামিন বলতে কি বোঝেন, এই প্রশ্নটা পড়তে গিয়ে এই আইডিয়াটা আসছে 6 নম্বর পয়েন্টের। তাহলে গ্রিন, এটাও কিন্তু নতুন, আপনারা লিখে নেবেন। গ্রেপ্তার পূর্ব জামিন বা আগাম জামিন বলতে কি বুঝেন, একটু আগে যেটা জানলাম, আগাম জামিনটা কি একটু বুঝে নিই আমরা। গ্রেপ্তার পূর্ব জামিন কখনো কি কি কারণে মঞ্জুর করা হয়? দুঃখিত, চা পান করার সুযোগ হয়নি, আর কথা আজকে বেশি হয়ে গেছে তাই। তো সমস্যা নেই, রেস্ট নিলে আর সমস্যা হবে না, এখন রেস্ট নিয়ে কাজ করতে পারবো। ফৌজদারি অপরাধে অভিযুক্ত ব্যক্তির ক্ষেত্রে জামিন বা বেল একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিনা বিচারে কোনো ব্যক্তিকে আটক রাখা যাবে না, এই নীতি বাস্তবায়নের জন্য জামিন একটি রক্ষাকবচ হিসেবে কাজ করে। বিচার হচ্ছে না মানে সাক্ষী শুরু হয়নি, চার্জশিট আসেনি, বছরের পর বছর তদন্ত চলছে, এই ক্ষেত্রে আসামিকে জামিনে মুক্তি দেওয়া উচিত। দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1908 এর 496, 97 এবং 498 ধারায় জামিন সম্পর্কে আলোচনা করা হয়েছে।
সাধারণ অর্থে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজত কিংবা কারাগার হতে মুক্তি দিয়ে অভিযুক্ত ব্যক্তিকে নির্দিষ্ট দিন ও সময়ে আদালতে হাজির হওয়ার শর্তে জামিনদারের নিকট সমর্পণ করাকে জামিন বলে। তাহলে নির্দিষ্ট দিন মানে আগামী ধার্য তারিখ এত তারিখে অবশ্যই 10টার মধ্যে উপস্থিত হতে হবে আদালতে, সেটা বলা হয়। এবং জামিনদার থাকে, বেল বন্ডে অবশ্যই স্থানীয় জামিনদারের নাম স্বাক্ষর থাকে। গ্রেপ্তার পূর্ব জামিন বা আগাম জামিন বা ইংলিশ অ্যান্টিসিপেটরি বেল কি, এবার আমরা এটা পড়বো সংজ্ঞা। বিশেষ পরিস্থিতিতে গ্রেপ্তারের পূর্বেই শর্ত সাপেক্ষে আদালত যে জামিন মঞ্জুর করে থাকেন তাকে আগাম জামিন বলা হয়। বাংলাদেশের প্রচলিত ফৌজদারি কার্যবিধিতে এখানে ইংলিশটা যদি যুক্ত করে দিতে পারেন হবে, ফৌজদারি কার্যবিধি লিখলেও সমস্যা নাই। আগাম জামিনের কোনো সুস্পষ্ট বিধান নাই, মানে সিআরপিসি তে কিন্তু আগাম জামিন রিলেটেড কোনো কি নাই, সেকশন বা কোনো প্রভিশনই নেই, কোনো বিধানই নেই, একটা লাইনও নেই, অ্যান্টিসিপেটরি বেল শব্দটাই নাই। কিন্তু 498 ধারার উল্লেখিত হাইকোর্ট বিভাগ ও দায়রা আদালত যে কোনো ক্ষেত্রে যে কোনো ব্যক্তিকে জামিন মঞ্জুরের নির্দেশ দিতে পারেন। শব্দগুলো সম্প্রসারিত, এই যে শব্দগুলো একটু আগে যেগুলো বললাম, এই শব্দগুলোর সম্প্রসারিত অর্থ দ্বারা অভিযুক্তকে ক্ষেত্র বিশেষে আগাম জামিন প্রদান করে থাকেন যখন কোনো ব্যক্তি এরকম আশঙ্কা থাকে যে কোনো অজামিনযোগ্য বা জামিন অযোগ্য, জামিন অযোগ্য অজামিনযোগ্য একই কথা, নন বেলেবল মামলায় ওই ব্যক্তি গ্রেপ্তার হতে পারেন, তখন তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত কিছু বিষয় বিবেচনায় তার আগাম জামিন মঞ্জুর করেন। আদালত কোনো ব্যক্তির পক্ষে আগাম জামিন মামলার তদন্ত পর্যায়ে অনুমোদন করে থাকেন, মানে আগাম জামিন কিন্তু তদন্ত চলাকালীনই হয়, তদন্ত রিপোর্ট বা পিআর বা পুলিশ রিপোর্ট বা চার্জশিট যদি চলে আসে তাহলে কিন্তু জামিন নতুন করে নিতে হয়, আগাম জামিন ক্যান্সেল হয়ে যায়। তবে আসামি একবার গ্রেপ্তার হলে তখন আর আগাম জামিনের আবেদন করা যায় না, গ্রেপ্তার হয়ে গেলে আর আগাম জামিন হবে না, তখন কিন্তু ওই নিয়মিত জামিনের জন্য তাকে দরখাস্ত করতে হবে। আগাম জামিন তখন গ্রেপ্তার হলে আর তো গ্রেপ্তার পূর্ব জামিন না থাকলো না, গ্রেপ্তার এর পরের জামিন হয়ে গেল। গ্রেপ্তার পূর্ব জামিন যখনও যে যে কারণে মঞ্জুর করা যায়, এটা বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম আছে। একটু আগে ফারুক ভাই একটা ছবি তুলে পাঠিয়েছেন একটা খুবই পপুলার বইয়ের, সেটাও চলবে। আমার ভাষা আমি দিয়েছি, আপনি সেটাও ব্যবহার করতে পারেন। আমার নোটের ভাষাও চলবে, আবার যে কোনো গাইডের ভাষাও চলবে, যেটা আপনার কাছে সহজ মনে হয়। আগাম জামিনের বিষয়টি সাধারণ জামিনের বিষয় থেকে একটু ভিন্ন হলেও আগাম জামিনের আবেদন বিবেচনাকালে আদালত নিম্নলিখিত বিষয়গুলো বিবেচনা করতে পারেন। কি কি বিষয় বিবেচনা করবেন? 1 নম্বরে বলা হচ্ছে উত্থাপিত আবেদনের প্রেক্ষিতে এবং তর্কিত অভিযোগের নিবিড় পর্যালোচনায় আদালতের কাছে যদি এটি প্রতীয়মান হয় যে আসামিকে ওই মামলায় কোনো খারাপ উদ্দেশ্যে জড়ানো হয়েছে, তার মানে উদ্দেশ্য খারাপ, চক্রান্ত করে আসামি পক্ষের বাদী পক্ষের বা বা আসামি পক্ষের শত্রুদের দ্বারা প্রভাবিত হয়ে বাদী পক্ষ তাকে জড়িয়েছে, ওই মামলায় গ্রেপ্তারের মাধ্যমে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে, অথবা আসামিকে উক্ত মামলার মাধ্যমে ক্ষতির সম্মুখীন করাই একমাত্র উদ্দেশ্য, তাহলে আদালত তাকে গ্রেপ্তারের পূর্বেই নিজ বিবেচনায় জামিন মঞ্জুর করবেন। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আদালত আগাম জামিনের ক্ষেত্রে একটা স্পষ্ট অনির্দিষ্ট মঞ্জুরনামা জারি করবে না, অস্পষ্ট এবং অনির্দিষ্ট হবে না। তার মানে মানে এটাকে বলে স্থায়ী জামিন। স্থায়ী জামিন মানে যতদিন মামলা চলবে আর জামিন নিতে হবে না, স্থায়ী জামিন দিবেন না। সাধারণত সর্বোচ্চ 8 সপ্তাহের জন্য জামিন দেওয়া হয়, 8 সপ্তাহ বলতে 2 মাস, কিন্তু 2 মাস বলা যাবে না। জামিন আগাম জামিন সব সময় সপ্তাহ বিবেচনা হয়, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 4 সপ্তাহ, 8 সপ্তাহ, সর্বোচ্চ 8 সপ্তাহ দেয়, এর ম্যাক্সিমাম 8 সপ্তাহের বেশি কিন্তু অ্যান্টিসিপেটরি বেল দেওয়া হয় না। যারা প্র্যাকটিস করেন তারা এগুলো জানেন। আদালত এক্ষেত্রে সুনির্দিষ্ট অপরাধ ও অভিযোগ ও তৎপ্রসঙ্গে আবেদন নামা বিবেচনা করত, আবেদন নামা বলতে পিটিশন বা দরখাস্ত, কেবল তার ভিত্তিতে জামিন মঞ্জুর করবেন। আগাম জামিন মঞ্জুরের আগে আদালত এটি বিবেচনায় রাখবেন যে উক্ত মামলায় জিজ্ঞাসাবাদ বা তথ্য উদ্ঘাটনের জন্য আসামিকে পুলিশ হেফাজতে অর্থাৎ রিমান্ডে নেওয়ার প্রয়োজন আছে কিনা। এই রিমান্ড শব্দটা যুক্ত করা হয়েছে,
পুরাতন নোটের রিমান্ডটা নাই, রিমান্ডটা আপনারা যুক্ত করে নিতে পারেন। নেওয়ার প্রয়োজন আছে কিনা, যদি এরকমটি প্রয়োজন বিবেচিত হয় তাহলে আদালত জামিন নামঞ্জুর করতে পারেন। মানে রিমান্ডে নেওয়ার দরকার আছে, তাহলে কি তাকে জামিন দিবে? জামিন দিলে তো আর রিমান্ডে নেওয়া যাবে না। আদালতের আগাম জামিনের ক্ষমতা বিশেষ প্রেক্ষাপট বিবেচনায় ব্যবহার করা উচিত যদি আদালত এটি উপলব্ধি করে যে আসামি তার জামিনের সুযোগের অপব্যবহার করবেন, জামিন দিলে পালিয়ে চলে যাবেন বা নিয়মিত হাজিরা দিবে না, পলাতক হয়ে যাবে, ফেরারি আসামি হয়ে যাবে, বা মামলা প্রভাবিত করবে না যদি পালিয়ে না যায় সেক্ষেত্রে, বা তদন্ত যে করবে সেই তদন্ত অফিসারের সাথে যোগসাজশ করে তদন্তকে প্রভাবিত করবে, মিথ্যা তদন্ত দিবে, সেক্ষেত্রে আদালত আগাম জামিন মঞ্জুর করবেন। আগাম জামিন মঞ্জুরের ক্ষেত্রে আসামিকে আদালতে সশরীরে উপস্থিত হতে হবে, মানে স্যারেন্ডার করতে হবে। আগাম জামিনের আবেদন সাধারণত তাদের ক্ষেত্রে নামঞ্জুর করা হয় যারা তদন্তকারী কর্মকর্তাকে সহযোগিতা করবে না বা করার সম্ভাবনাও ক্ষীণ, অথবা যাদেরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন, অথবা যারা জামিনে মুক্ত থেকে মামলা প্রভাবিত করতে পারেন। এই জিনিসগুলো জানতে হবে। মানে যখন আগাম জামিনের দরখাস্ত করা হয় সাধারণত আমরা এগুলো গ্রাউন্ডস বা হেতুবাদে দিয়ে থাকি। কোনো ব্যক্তির বিরুদ্ধে অপরাধ আমলে গ্রহণ করার পর, এমনকি চার্জশিট দেওয়ার পরও আগাম জামিন মঞ্জুর করা যায় বলে ভারতীয় রায়ে বলা হয়েছে। এই 7 নম্বর পয়েন্টটা নিচে নিয়ে চলে আসবেন পরীক্ষায় যদি আসে সেই ক্ষেত্রে। এজাহার দায়ের করা আগাম জামিনের পূর্ব শর্ত নয়। মামলায় চার্জশিট প্রদান করা হয়েছে বা আসামিকে গ্রেপ্তারের জন্য ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে শুধু এই কারণেই আসামির আগাম জামিনের অধিকার খর্ব করা হয়েছে বলা যাবে না। অর্থাৎ চার্জশিট দিলেও অনেক সময় আগাম জামিন নেওয়া যেতে পারে। আগাম জামিন মঞ্জুরের ক্ষেত্রে আদালত প্রধানত নিম্নলিখিত বিষয়গুলো বিবেচনায় করে থাকেন। কোন কোন পরিস্থিতিতে সেটা আমরা উপরে বললাম, এবার কি কি বিবেচনা করেন সেটা দেখি। অভিযোগের প্রকৃতি ও ভয়াবহতা, আবেদনকারীর পূর্ব পরিচয়, সেই সঙ্গে আবেদনকারী পূর্বে কখন আমলযোগ্য অপরাধে দণ্ডিত হয়েছিল কিনা সেই সম্পর্কে তথ্যাদি, জামিন পেলে আসামির পলায়নের কোনো সুযোগ বা সন্দেহ আছে কিনা, আসামির গ্রেপ্তারের মাধ্যমে তাকে সমাজের চোখে হেয় করা হবে এমন উদ্দেশ্য নিয়ে উক্ত মামলায় তাকে জড়িত করা হয়েছে কিনা এই মর্মে অভিমত। ক্লাসটা একটু এগিয়ে নিই, শেষে প্রশ্নোত্তর পর্ব নিয়ে আসি। আর সাধারণত জামিন অযোগ্য মামলায় আসামি আবেদনের শুনানি প্রসঙ্গে আদালত যে সকল বিষয় বিবেচনা করে আগাম জামিনের ক্ষেত্রেও আদালত একই বিষয়গুলো বিবেচনা করবেন। এটা আছে 19 DLR, সুপ্রিম কোর্ট। পুলিশ রিপোর্ট বা চার্জশিট দাখিলের পর আগাম জামিন মঞ্জুর করা যায় কিনা এটা আমরা আবার দেখব ক্লিয়ার হয়ে। পুলিশ রিপোর্ট বা চার্জশিট দাখিলের পর আগাম জামিন মঞ্জুর সীমিত সময়ের জন্য বা পুলিশ রিপোর্ট বা চার্জশিট দাখিলের পূর্ব পর্যন্ত শুধুমাত্র তদন্তাধীন কোনো মামলায় আগাম জামিন মঞ্জুর করা উচিত। একটু আগে এক কথা বললাম, এবার আরেক কথা বলছি, এটা মনে হতে পারে, এটারও ব্যাখ্যা দিচ্ছি। আগাম জামিনে মঞ্জুরকৃত নির্ধারিত সময়ের পর কিংবা পুলিশ রিপোর্ট বা চার্জশিট দাখিলের পর, পয়েন্ট টু বি নোটেড, এটা মনে রাখবেন, দাখিলের পর অভিযুক্ত ব্যক্তি অবশ্যই সংশ্লিষ্ট আদালতে হাজির হবে এবং মামলার গুণাগুণের উপর ভিত্তি করে নতুনভাবে সাধারণ জামিনের আবেদন পূর্বক জামিনে মুক্তির প্রার্থনা করবে। দ্য স্টেট ভার্সেস ডক্টর মোর্শেদ হাসান খান মামলার রায়ে বলা হয়েছে আদালত কর্তৃক মঞ্জুরকৃত আগাম জামিন সাধারণত এই যে 8 সপ্তাহের অধিক বহাল থাকবে না এবং চার্জশিট দাখিলের পর তা আর বহাল থাকবে না। শুধুমাত্র জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে আগাম জামিন মঞ্জুর করা যেতে পারে। জামিন অযোগ্য, দেখেন, জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে আগাম জামিন চাইতে গেলে বলবে নিম্ন আদালতে যান, এমনিতেই জামিন দিয়ে দিবে, আপনাকে হাইকোর্টে আগাম জামিন নিতে হবে না। মনে রাখবেন, আগাম জামিন কিন্তু শুধুমাত্র হাইকোর্টে নেওয়া যায়, যদিও এখানে স্পষ্টভাবে আগাম জামিনের বিধান উল্লেখ নেই, কিন্তু কাস্টম হয়ে গেছে আগাম জামিন শুধুমাত্র হাইকোর্ট দিবেন। সুতরাং এটি স্পষ্ট যে পুলিশ রিপোর্ট বা চার্জশিট দাখিলের পর আগাম জামিন মঞ্জুর করা যায় না। তাহলে এখানে আমি একটু আগে যেটা বললাম যে
চার্জশিট হয়ে গেছে, চার্জশিট হয়ে গেছে, তারপরে আগাম জামিন দিতে পারে। এখানে একটু লুফোল আছে। লুফোলটা কি? আইনের ফাঁক আছে এখানে। মিলন ভাই হাত উত্তোলন করেছেন, এই জায়গায় মিলন ভাইয়ের মনে কোনো বক্তব্য আছে? মিলন ভাই আবার হাত উত্তোলন করেন, আপনাকে খুঁজে পাই দ্রুত। মিলন ভাই হাত উত্তোলন করেন। হ্যাঁ, পলি আপু হাত উত্তোলন করেছেন। লাইনে আসেন, মিলন ভাই লাইনে আসেন। হ্যাঁ স্যার, হ্যাঁ বলেন। আ- আসসালামু আলাইকুম স্যার। আমরা আমরা আমি কথা বলবো নাহলে উনি কথা বলবে? আচ্ছা, আপনি আগে বলেন। আচ্ছা স্যার, আমার প্রশ্নটা হচ্ছে যে 498 ধারায় তেমন কিছু লেখা নেই। হুম, আর এখানে আমরা বলছি যে সুনির্দিষ্ট কোনো বিধান নেই আগাম জামিন সম্পর্কে, আমরা উল্লেখ করলাম। তো হুম, সুনির্দিষ্ট বিধান না থাকলে এই এত বিষয়বস্তু আমরা আসলে কোত্থেকে পাচ্ছি? এই যে 8 ওই- সপ্তাহের অধিক বহাল থাকবে না, তারপরে কি কি কারণে আগাম জামিন মঞ্জুর করা হবে, কি কি কারণে করা হবে না, এই যে হ্যাঁ, বিষয়বস্তুগুলো আমরা কোত্থেকে পাচ্ছি? এটা কাস্টম রেফারেন্সটা কি থেকে। হলো তুমি? কাস্টম, এই যে এখানে কেস ল একটা দিয়ে দিয়েছি। মানে এইভাবে দিতে দিতে এটা প্র্যাকটিস হয়ে গেছে হাইকোর্টের। আচ্ছা। কাস্টম মানে রীতিনীতি হয়ে গেছে, যেটা চলছে। জি জি। যেমন যেমন নারাজি দাখিল, এটা আইনে নাই, হুম। কিন্তু এটা প্র্যাকটিস হয়ে গেছে। প্র্যাকটিস থেকে কাস্টম তৈরি হয়েছে, এবং এটাই এখন কাস্টম থেকে আইনত, মানে কেস ল থেকে আমরা এটা পাচ্ছি সবকিছু। এবং আচ্ছা। প্র্যাকটিস যারা করে তারাই এই জিনিসগুলো বুঝতে পারবে। আমরা কি কি হুম। গ্রাউন্ডস দিয়ে চাই আদালতে, কি কি গ্রাউন্ডস দিয়ে আদালতকে কনভিন্স করার চেষ্টা করি। এবং এই আইনে এই 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 যে কেস ল বললাম, এই কেস লর মাধ্যমে কিন্তু 8 সপ্তাহের বিষয়টা প্রতিষ্ঠিত হয়ে গেছে। এবং আমি 8 সপ্তাহের বেশি কখনো দেখিনি আগাম জামিন। এবং সপ্তাহ উল্লেখ করে দেয়, 2 উইক, 4 উইক, তারপরে 6 উইক, 8 উইক, আমি এভাবে দেখেছি। 2 সপ্তাহ, 4 সপ্তাহ, 6 সপ্তাহ, 8 সপ্তাহ, এই সপ্তাহ উল্লেখ করে দেখেছি। এবং জোড়া সপ্তাহ, বিজোড় সপ্তাহ দেখিনি, 3 সপ্তাহ দেখিনি, 5 সপ্তাহ দেখিনি। মানে আমি বাস্তবে যতগুলো অ্যান্টিসিপেটরি বেল সিনিয়রকে করতে দেখেছি সবগুলোই এইভাবে জোড়া সপ্তাহ, 2, 4, 6, 8। ক্লিয়ার? আহ, আচ্ছা ঠিক আছে স্যার, আমাকে আরেকটু সময় দেন কাইন্ডলি। সেটা হচ্ছে অবশ্যই। আমরা এই যে 6 নম্বর পয়েন্টটাতে দেখলাম গ্রেপ্তার পূর্ব জামিন যখন ও যে যে কারণে মঞ্জুর করা হয়। 6 নম্বর পয়েন্টটাতে বলা হচ্ছে যে ভারতীয় রায়ে বলা হয়েছে হুম, চার্জশিট দেওয়ার পরও আগাম জামিন মঞ্জুর করা যায়। কিন্তু হুম। আমাদের বাংলাদেশে আসলে ওই যে কাস্টমারি যে বিষয়টা আপনি বলছেন যে রীতিনীতিতে নেই, তাহলে এই কারণে কি আমরা করি না, নাকি এখানে আইনের কোনো ব্যাখ্যা আছে? হ্যাঁ, 6 নম্বরটায় মিলন ভাই প্রশ্নটা শুনে নেই, মেবি একই প্রশ্ন। মিলন ভাই বলেন। ওকে। জি, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার সমস্যা তো আপনি ধরতে পেরেছেন আগে যে আমি কি বলতে চাচ্ছি। আচ্ছা, আপনি পড়া ওই স্টুডেন্ট, যেখানে প্রবলেম সেখানে তো ধরতে পারবেন, কিন্তু আগে থেকে আর বলেন না, এটা হচ্ছে সমস্যা। আগে মেসেজ দিলে তো আমি সতর্ক থাকবো, ক্লাসের মধ্যে আটকাই দেন। আচ্ছা, কোন ব্যক্তির আর বিরুদ্ধে আর অপরাধ আর- আমলে। স্যার, আর একটু বলি স্যার। বলেন, আর বলেন। ওই যে আপু বলছিল যে 98 আগাম জামিনের বিষয়টা আগে আইনে ছিল, কিন্তু ওইটা 1984 সালে পর থেকে ওইটা বাতিল হয়ে গেছে। এই যে হুম। তথ্যগুলো আপনি, এটা আগে ছিল আইনে। আগের বের একটা ছিল এই তো, জি স্যার। কিন্তু সেটা তো আমরা বলতে পারবো না যেটা বাতিল হয়েছে। না, হ্যাঁ, এটা বাতিল হয়ে গেছে। বাতিল হইলে ফৌজদারি কার্যবিধিতে ছিল, যেটা বাতিল বাতিল দিয়ে কথা তোলাই দরকার নাই। ঠিক আছে? না, ওই তথ্যগুলো এ, তথ্যগুলো যেহেতু কোথায় পেয়েছেন এটাই আর কি, এই হিসেবে ওখান বললাম। থেকে ওখান থেকে প্র্যাকটিস ছিল, প্র্যাকটিসটা থেকে গেছে আইন না থাকলেও। জি জি জি। জি। আচ্ছা, এবার দেখেন, কোন ব্যক্তির বিরুদ্ধে অপরাধ আমলে গ্রহণ করার পর, এমনকি চার্জশিট দেওয়ার পরও আগাম জামিন মঞ্জুর করা যায় বলে ভারতীয় রায়ে বলা হয়েছে। তো এটা ভারতীয় রায়ে আছে। এই কেস লটা আমি খুঁজে পেলে অবশ্যই দিয়ে দেওয়ার চেষ্টা করব। কিন্তু বাংলাদেশের প্র্যাকটিস এটা বলছে। ঠিক আছে, চার্জশিট দেওয়ার পর বলতে এখানে চার্জশিট আদালতে জমা দেওয়ার পর, এখানে আরেকটা লুপহোল আছে কি? মনে করেন চার্জশিট জমা দেওয়া এবং চার্জশিট আমলে নেওয়া, দুইটার মধ্যে পার্থক্য আছে। যেমন চার্জশিট দিয়ে দিল, ধার্য তারিখের আগে যদি চার্জশিট দেয়, মনে করেন 10 দিন পরে ধার্য তারিখ, তো ধার্য তারিখের আগে তো আর আমলে গ্রহণ করবে না। 10 দিন পরে জি যেদিন ধার্য তারিখ থাকবে সেদিনকে আমলে গ্রহণ করবে চার্জশিটটা। মানে জি। সেদিনকে এই আপনার আনুষ্ঠানিকভাবে এই চার্জশিটটাকে মামলার নথিতে সংযুক্ত করা হবে।
তার আগে যদি তদন্তকারী কর্মকর্তা চার্জশিটটা জমা দেয়, জাস্ট জি বেঞ্চ সহকারী বা পেশকার কি করবেন, সেটা নথির মধ্যে গেঁথে রাখবেন। কিন্তু এটা তখনও কি অফিসিয়ালি আমলে এটা আমলে নেয় না, নথির আমলে নথির নেবে তো সাথে সেটা অফিসিয়ালি আমলে নথির একটা নেবে অংশ ম্যাজিস্ট্রেট। হয়নি। তবে জি যেদিন ম্যাজিস্ট্রেট সেখানে সই করবে ধার্য তারিখের দিন, ধার্য তারিখের আগে তো আর সই করবে না, নথি তো স্যার সামনে আসবেই না। তো জি ধার্য তারিখে উনি সই করবেন, আমলে নেবেন, তখন থেকে সেটা কার্যকর হবে। যেদিন আমলে নেবে তারপরে কখনো কিন্তু এই কি হবে না, এই জামিন মঞ্জুর হবে না, আগাম জামিন। কিন্তু চার্জশিট রেডি হয়ে গেছে, তারপরে তদন্তকারী কর্মকর্তা জমাও দিয়ে দিয়েছে আদালতে, কিন্তু ধার্য তারিখ এখন আসেনি, এখানে একটা কি গ্যাপ আছে না? এই গ্যাপে কিন্তু আগাম জি জামিন জি মঞ্জুর হবে। ঠিক আছে? জি জি জি, এটাই হয়তোবা বলতে ভারতীয় চাচ্ছিলাম আমি। হয়তোবা ভারতীয় রায়ে সেটাই বোঝানোর চেষ্টা করেছে। এই গ্যাপের মধ্যে অনেক সময় মামলার 2-3 মাস পরে ডেট থাকে, এর মাঝখানে চার্জশিট হয়েছে, কিন্তু এখানে আহ, সংশ্লিষ্ট আদালত সেটা আমলে গ্রহণই করেনি, তাই। জি ঠিক আছে, পলি আপু বুঝতে পেরেছেন? জি হুম। তো ঠিক জি আছে, জি নয়েজ না স্যার, হলে ক্লিয়ার। লাইনে থাকেন, টু দা পয়েন্ট প্রশ্ন করবেন। তো মিলন ভাই এই প্রশ্ন করবেন বুঝতে পেরেই আমি পরের প্রশ্নটা শেষ করেই এই জায়গায় আসলাম। তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হলো, তাই নয় কি? স্যার, এই কারণেই তো আপনি শিক্ষক, আমরা ছাত্র। না সেটাই না, এখানে ছাত্র ছাত্র থেকেও শেখা আছে শিক্ষকের। আমি কখনো নিজেকে এরকম দাবি করি না যে আমি সবকিছু জানি। আর আইন এমন একটা না, জিনিস, অবশ্যই অবশ্যই। জ্ঞানের জ্ঞানের সাগর। এখান থেকে যতটুকু আপনি শিখবেন, মৃত্যুর আগ পর্যন্ত শিখতেই থাকবেন। সব সময় আপডেটেড আইন আসছে, যে যত পড়বে সে তত ভালো কৌশলী বা আইনজীবী হতে পারবেন। স্যার, আমি আচ্ছা, আর ভাবি একটু আমি ভাবি যে আমি ভাবি যে আমি যে প্রশ্ন করতে চাই, আপনি আগে থেকে বুঝে যান। এই জিনিসটা আমার খুব ভালো লাগে যে কিভাবে বোঝেন আপনি, আপনি যে তো আমি যেটা এমসিকিউ আপনার। এর এমসিকিউ এ প্রায় 1 বছর ধরে আমার সাথে আছেন, তাহলে আপনার সাথে জি জি কমিউনিকেশন হয়, আপনি প্রায় ক্লাসে কথা বলেন, তাহলে আপনার জি মেন্টালিটি কেমন, আপনি কেমন টাইপের স্টুডেন্ট এটা আমি বুঝতে পারি না। আপনি সবচেয়ে জি আমার ব্যাচের টপ স্টুডেন্ট এই মর্মে, কারণ আমি বলেছি 80টা করে পূরণ করবেন, সর্বোচ্চ 90টা, আপনি 96টা পূরণ করেছেন বার কাউন্সিলের। তার মানে আপনার লেভেল অনেক উপরে, এটা তো সবাই জানে। মেধাবী মানুষ, আর স্যার। সাতক্ষীরার মানুষ মেধাবী, এটা স্বীকারোজ্য। এই কারণেই, কারণ এ যাবৎ পর্যন্ত সাতক্ষীরা থেকে আমার যতগুলো স্টুডেন্ট ভর্তি হয়েছে সবাই পাস, একজনও এ যাবৎ ফেল হয়নি। এটা একটা ভালো সাতক্ষীরার সুনাম আছে। তো ঠিক আছে ভাই, কথা হবে, ক্লাসটা আরেকটু এগিয়ে স্যার, নিই। আমি তো জি আমি তো খুব আচ্ছা স্যার। একটি হত্যা মামলায় এক্স এজাহার বা এফআইআর নামীয় আসামি না হওয়া সত্ত্বেও তদন্ত পর্যায়ে পুলিশ এক্স কে গ্রেপ্তারের চেষ্টা করছে, মানে পুলিশ তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে, বাসায় থাকতে পারছে না, পালিয়ে বেড়াচ্ছে। এক্ষেত্রে এক্স জামিনের জন্য কোন আদালতে আবেদন করতে পারে? তাহলে আগাম জামিন নিতে হবে, গ্রেপ্তার এখনো হয়নি, এজাহার নামীয় আসামি না, মানে এফআইআর এ তার নাম নাই। জামিনের দরখাস্তের সমর্থনে যুক্তি ও হেতু প্রদর্শন করুন। তাহলে কোথায় করতে হবে? আমরা 498 ধারার বিধান মতে, এখানে 498 ধারা এই কারণে বলছি কারণ এই আগাম জামিন যে একটা কাস্টম হয়েছে, 498 ধারার যে বিধান, এই বিধানের একটা ব্যাখ্যা নিয়ে এসে এটা চালু আছে। কামরুল হাসান ভাই বলেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভাই, বলেন। আমার কোশ্চেনটা হলো 498 ধারায় বলছে যে দায়রা হাইকোর্ট বিভাগ ও দায়রা আদালত যে কোনো ক্ষেত্রে যে কোনো ব্যক্তিকে জামিন মঞ্জুরের নির্দেশ দিতে পারে। তাহলে হ্যাঁ, অ্যান্টিসিপেটরি বেল আমি কি দায়রা কোর্টে বা সেশন কোর্টে আবেদন করতে পারবো কিনা? পারবেন না, কাস্টম নাই ওখানে। অ্যান্টিসিপেটরি বেলের কথা বলা হয়নি, বলেছে দিতে পারে। এখন দায়রা জজ তো যে কোনো মামলায়, মার্ডার কেসে, রেপ কেসে জামিন দিয়ে দিচ্ছে না, মানে জি। এইটা জেনারেল বেলের কথা বলা হচ্ছে। কিন্তু জি। আর এটারই একটা এক্সটেন্ডেড এক্সপ্রেশন হিসাবে অ্যান্টিসিপেটরি বেল হাইকোর্ট প্র্যাকটিস করছে। ওই যে জি। মিলন ভাই বললেন, যেটা অ্যামেন্ডমেন্টের পরে বাতিল হয়ে গেছে। আর ঠিক আছে। এখানে তো আসলে ওই কোনো সুনির্দিষ্ট বিধান নাই, প্রথাগতভাবে এটা চলে আসছে। তাহলে যদি হ্যাঁ, হ্যাঁ। প্রথাটা তো শুরু হয় কোনো কিছু শুরুর মাধ্যম দিয়ে তো হয়। হুম। হয়তো একসময় হাইকোর্টে আবেদন করেছিল, সে মর্মে অ্যান্টিসিপেটরি বেল দিছে, সেভাবে প্রথাটা চালু হয়েছে। কিন্তু যদি এভাবে
এই সেশন জজ, সেশন কোর্টে যদি আবেদন করা হয় সেভাবে কি প্রথা আবার নতুন করে চালু করা যায় কিনা? আপনি ট্রাই করেন। আপনি অ্যাডভোকেট হওয়ার পর ট্রাই করবেন। আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ। আর আর যদি মঞ্জুর করতে পারেন অবশ্যই ফেসবুকে দিবেন, আমাকে জানাবেন, আমরাও ট্রাই করবো রাজশাহীতে। আর সূচনা করলে অনেক কিছু হবে, কিন্তু আপনাকে আহ, একটা ব্যাখ্যা নিয়ে, স্ট্রং গ্রাউন্ডস নিয়ে যেতে হবে। এখানে আপনার একাডেমিক ডিবেট করতে হবে, মানে আইনের কিছু ডিবেট করে কনভিন্স করতে হবে, কারণ এটা তো তাহলে বড় ধরনের একটা বিষয় হয়ে যাবে। অফকোর্স। জামিনের দরখাস্তের সমর্থনে যুক্তিবাহিতবাদ, এখানে গ্রাউন্ডস আমরা অলরেডি একটু আগে পড়েছি, সেগুলো পড়ে নেবেন তাহলে হবে, খুব সহজ ভাষায় লেখা আছে। আমি যে ধরনের হেতুবাদ দিই সেই ধরনের হেতুবাদ আছে। এরপরে আমি দুই তিনটা চারটা ড্রাফটিং রেখেছি এই সিআরপিসি থেকে। ফাইনাল টাচ নোটে আরো ড্রাফটিং থাকছে। আপনারা যারা লাইনে আছেন, যদি শব্দ হয় তাহলে বন্ধ করে দিবেন, আর শব্দ না হলে থাকেন। করিম ও খলিল পরস্পরের বিরুদ্ধে একটি মৎস্য খামারের দাবিদার, একটা তারিখ দেওয়া আছে, এই তারিখে বেদখল করার মানে দখলে ছিলেন এই তারিখ পর্যন্ত, ওই দিন সন্ধ্যায় 7টায় সে খলিল কর্তৃক বেদখল হয়। খলিল দখল ফেরত পাইতে চায় বা পেতে চায়, মৎস্য খামারের দখল বিষয়ে পরিস্থিতি চরম উত্তেজনাকর, উপযুক্ত আদালতে উপযুক্ত প্রতিকার প্রার্থনা করিয়া করিমের পক্ষে একটি দরখাস্ত মুস্তাবিদা করুন। আচ্ছা, এই ধরনের প্রশ্ন যদি আসে, যে প্রশ্নের ভিতরে এই যে সাধু ভাষার উল্লেখ আছে, যদি সাধু ভাষার উল্লেখ থাকে, আপনারা সাধু ভাষায় উত্তর করবেন না, আপনারা উত্তর করবেন কিসে, চলিত ভাষাতেই করবেন। যদিও প্রশ্নে সাধু ভাষা থাক, তারপর আপনারা চলিত ভাষায় উত্তর করবেন, কারণ আপনি অন্যান্য প্রশ্নের উত্তর তো চলিত ভাষায় করছেন। যেহেতু আপনার অভ্যাস চলিত ভাষায় করাই, তাই চলিত ভাষাতেই করবেন। আর কেউ যদি মনে করেন যে আমি সাধু ভাষায় উত্তর করব, আমার স্টুডেন্ট, তারা আমার পরীক্ষায় আগে সাধু ভাষা প্র্যাকটিস করে দেখেন আমি কত ভুল ধরি আপনাদের। যদি আসলেই সিরিয়াসলি করতে চান, তাহলে অবশ্যই আমার পরীক্ষাতেও সাধু ভাষায় প্রশ্নের উত্তর করবেন, সেক্ষেত্রে আমি ভুল ধরে দেব। যদি ভুলের পরিমাণ কম হয় আমি রিকমেন্ড করব সাধু ভাষায় করতে পারেন, নো প্রবলেম। কিন্তু ভুলের পরিমাণ যদি বেশি হয়, মানে গুরু চণ্ডালী দোষ হয় সাধু চল্লিশের মিশ্রণে, সেক্ষেত্রে আমি রিকমেন্ড করব যে দরকার নাই, চলিতেই থাকেন। তো এটার উত্তর আমরা পড়ি। পিটিশন, এখানে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত রাজশাহী, এখানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, আমরা প্রথম দিকে একটি ছিল যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বা এডিএম কোর্টের বিচারক কে হবেন, অতিরিক্ত জেলা প্রশাসক হবেন। আমার নোটে আছে অতিরিক্ত সহকারী জেলা প্রশাসক, তো সেখানে আপনারা সহকারী কথাটা কেটে দিয়ে অতিরিক্ত করে দিবেন। প্রথম দিকে আছে দেখবেন, প্রথম টপিকের মধ্যে আছে। এটা এই নোটে ঠিক করে দিয়েছি, কিন্তু আগের নোটে ওই সহকারী ছিল, অতিরিক্ত হবে, মানে এডিএম কোর্টের বিচারক। পিটিশন মামলা নং, যখন কোনো মামলা লিখছেন বা আর্জি লিখছেন, শিববীর ভাই লাইনে আসবেন। ভাই লাইনে আসেন দ্রুত, ক্লাসের সময় চলে যাচ্ছে। স্যার, হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার, ওইখানে ওয়ালাইকুম ওই আসসালাম। যে আমি এডিএম কোডের যে 145 দ্বারা দখল বেদখলের যে একটা মামলা, আমি দেখছি যে এই যে মামলার বাদী হয়, ওই বাদীকে তার দখল দেখাইতে হয় স্যার। এখানে রিপোর্টও যদি দখল না আসে তখন বাদীর পক্ষে আদেশ যায় না স্যার। এখানে আপনি তো বলছেন যে বেদখল হয়েই গেছে, তাহলে তো দাঁড়ান 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 দাঁড়ান, আবার পড়ি, হ্যাঁ, দারুণ পয়েন্ট দিয়েছেন। করিম ও খলিল পরস্পর বিরুদ্ধে একটি মৎস্য খামারের দাবিদার। করিম এত এত তারিখ পর্যন্ত মৎস্য খামারটির দখলে ছিলেন, ওই দিন সন্ধ্যা 7টায় সে খলিল কর্তৃক বেদখল হয়। আচ্ছা এবার বলেন। জি স্যার। হুম, স্যার, এবার এখানে বলেন, হ্যাঁ। বেদখল এডিএম কোডে তো আমরা যে প্রতিকারটা পাই বা চাই, এটা হচ্ছে আমাকে হুমকি ধুমকি দিচ্ছে, তারা হুম, ঘুরাঘুরি করছে, এই, ফৌজদারি বা এই আহ, জড়তা, আমাকে বেদখল করার হুমকি ধুমকি দিচ্ছে, এই মর্মে যে আমরা ওই মামলা ফাইলিং হয় স্যার। আচ্ছা, আর আরেকটা যুক্ত যদি করে নেন ভুল না সেখানে। ধরেন স্যার। না, জি স্যার। একটু ভুল ধরবো, সেটা হচ্ছে আপনার ঠিক আছে। একটা ভুল হচ্ছে 2 মাসের মধ্যে মামলা করা যায়, বেদখলের 2 মাসের মধ্যেও এডিএম কোর্টে মামলা করা যায়। এটা ঠিক আছে জানতেন স্যার। কিনা? না স্যার, আমি কারণ ওই যে এই একশো একশো প্রতিবেদনের পঁয়তাল্লিশ লগে, ধারায়
আমি বলি 145 ধারাটা আপনি পড়বেন ক্লাস শেষে। 145 আচ্ছা ধারায় স্যার। লেখা আছে যে যখন মামলা ফাইলিং হবে তখন তদন্ত গেলে দেখবে 2 মাসের মধ্যে কে দখলে ছিল, জি স্যার। বিগত এডিএম দুই কোডে মাসের যখন মধ্যে কে দখলে ছিল। 2 মাসের মধ্যে যদি বাদী দখলে থাকে এবং মামলা করার আগে 2 মাসের, মনে করেন 1 মাস আগে বেদখল হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু চলবে। তবে তারিখটা একটু চেঞ্জ করে নেন, 25 সালের একটা রিসেন্ট তারিখ দিবেন। মনে করেন এটা 9/9/6/25 করে দেন, তারিখটা 9/6/25। জি স্যার, 9/6/25 স্যার এখানে আমি এই মামলার এই ড্রাফটিং এ পূর্ণাঙ্গ এরিয়া দেখতেছি যে স্যার বেদখল হওয়াই যাবে না। এটা মানে এটা একটা এডিএম কোডের এই 145 ধারার এই মামলার মূল থিম থাকে যে বাদী বেদখল হতে পারে না, বাদীকে হুমকি টুমকি দিচ্ছে, এভাবে পূর্বে আক্রমণাত্মক অবস্থা আছে, এই যে আচ্ছা, শৃঙ্খলা আমি আপনি ভঙ্গের আপনি ইয়ে আছে আপনি স্যার। যেটা বললেন সেটা আমি মেনে জি নিলাম, এবং আমি যেটা বললাম সেটা এই মুহূর্তে আপনি মেনে নেন। তারপরে ক্লাস জি শেষে স্যার। আপনি 145 ধারা পড়েন, পড়ে বুঝেন, তারপরে আবার ডিবেটে আসেন। ঠিক ঠিক আছে? আছে স্যার। জি, আসসালামু আলাইকুম স্যার। আমি বলছি যে আপনার যখন 2 মাস, আমার দখলে এই মুহূর্তে নাই, কিন্তু আমি, আচ্ছা, আশা করি সবকিছু ঠিক আছে। রনি আপু বলবেন সবকিছু ঠিক আছে কিনা। জি স্যার, সব ঠিক আছে। আচ্ছা, ধন্যবাদ এত রাত জেগে ক্লাস করার জন্য। আচ্ছা, এই একটা মাস কষ্ট করতে হবে, কষ্ট করলে ফল পাওয়া যাবে। ঠিক ইনশাল্লাহ। আছে, ইনশাল্লাহ। তো আমি এই ব্রেকে একটু সংশোধন করে নিয়েছি নোটটাকে। যখন আরজি লিখবেন, অথবা নতুন মামলা যেটা আরজি বা দরখাস্ত বা পিটিশন, সরি, আরজি বা দরখাস্ত, আরজি অথবা পিটিশন মামলা লিখবেন, মানে যেটা নতুন, এখনো মামলার জন্মই হয়নি, আজকে জন্ম হচ্ছে, যেটা ফাইলিং হবে, সেটাতে অবশ্যই এই জায়গাটা ফাঁকা রাখবেন। যেমন পিটিশন মামলা নং একটা ফাঁকা, তার মানে যখন আমরা বাস্তবে মামলা ফাইলিং করে এখানে কিন্তু হাতে লিখে মামলা নাম্বারটা পড়ে। কারণ আগে থেকে তো আমি জানতে পারবো না যে আমার মামলা নাম্বারটা কত হবে। 2025 মতিহার, এটা থানার নাম আমাদের রাজশাহীর, আর এটা অতিরিক্ত জেলা প্রশাসক, এইটা রাজশাহী মহোদয় বরাবর আমরা এই মামলাটা নিবেদন করছি। ধারা হচ্ছে, এখানেও আমি ইংরেজিতে দিয়ে দিয়েছি ধারাটা, 145। এই ক্লাসটা শেষ করে তারপরে প্রশ্নোত্তর পর্বে যাব। এখন হাত উত্তোলন কেউ দয়া করে করবেন না। ক্লাস শেষে আমি সময় দেব। কালকে শুক্রবার আছে, আপনাদের যদি আরো 2 ঘন্টা ক্লাস করানো লাগে আমার সমস্যা নাই, আপনারা লাইনে থাকেন। রনি আপু, যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় আপনি কথা বলবেন, আর বুঝতে না পারলেও কথা বলবেন। আর বাকি যারা আছেন তারা ক্লাস যখন শেষ করব ওই সময় আমি প্রশ্নোত্তর পর্বে যাব, সবাইকে লাইন অন করার সুযোগ করে দেব। যেখানে দরখাস্তকারী পুরাতন নোটে নাম ঠিকানা সবকিছু দেওয়া ছিল, দরকার নাই। আর প্রতিপক্ষ শুধুমাত্র ক খ দিয়ে দিলে হয়ে যাবে। তারপরে ঠিকানা এগুলো দেওয়া দরকার নাই, জাস্ট ক খ দিয়ে দিবেন, তাহলে আপনাদের সময় বাঁচবে। ঘটনার স্থান তফসিল বর্ণিত সম্পত্তি, কাজলা থানা, মতিহার মহানগর, রাজশাহী। এখানেও আপনি পুরোটা না দিলেও হবে, দিলেও সমস্যা নাই। ঘটনার স্থান তফসিল বর্ণিত সম্পত্তি, এতটুকু লিখলে হবে। ঘটনার স্থান বলে কোনো কিছু লিখলেও হবে, ডট ডট দিয়ে রাখলে হবে। ঘটনার তারিখটা উল্লেখ করলে ভালো হয়। যদি প্রশ্নের মধ্যে ঘটনার তারিখ উল্লেখ করা থাকে অবশ্যই সেটা চেঞ্জ করা যাবে না। আর যদি প্রশ্নের মধ্যে ঘটনার তারিখ উল্লেখ করা না থাকে তখন ইচ্ছে মতো তারিখ আপনি দিতে পারেন, তবে বুঝে দিতে হবে। কেন, ঘটনার তারিখ আর মামলা করার তারিখের মধ্যে পার্থক্য থাকে। মনে করেন ঘটনার তারিখ দিলেন হচ্ছে পরে, আর মামলা করার তারিখ দিলেন আগে, মানে মামলা হলো আগে ঘটনা ঘটলো পরে, এমন যেন না হয়। তাহলে এখানে 2/5/2025। রনি আপু, বুঝতে পারলেন কি বললাম? জি স্যার, বুঝতে পারছি। আগে ঘটনা ঘটবে তারপরে মামলা হবে, এটা যেন হয়। আবার 2 মাসের বেশি যেন পার্থক্য না হয় দুইটা তারিখের মধ্যে। তাহলে ঘটনা এবং এখানে সম্ভবত মামলা 2 মাসের বেশি মামলা করার তারিখ সম্ভবত পার্থক্য হয়ে আছে, আমি যদিও সংশোধন করলাম দ্রুত। এখানে আমি দেখেন প্রশ্নের মধ্যে তারিখগুলো চেঞ্জ করেছি অলরেডি, 2/5/25 করে দিয়েছি, 2/5/25। আচ্ছা, এটা হয়তো বা আবার চেঞ্জ করা লাগতে পারে, দ্রুত চেঞ্জ করার কারণে এটা হলো। এখানে একটা তারিখ দিয়েছি যে এই তারিখে রেজিস্ট্রি বা দলিল মূলে, এখানে দলিল নম্বরে ছিল, দলিল নম্বরটা না দিলেও হবে, কেটে দিবেন।
এখানে চাচার নাম দেওয়া ছিল, চাচার নামটাও কেটে দেন। আমরা কারো কোনো মানুষের নামই ব্যবহার করবো না দরখাস্তে। তারপরে 2/5/2025 তারিখ শুক্রবার। বার শুক্রবার হচ্ছে কিনা এটা কনফিউশন হতে পারে, তাই বার দেওয়ার দরকার নাই, বারটা কেটে দিবেন। সময় যদি প্রশ্নে থাকে দিবেন, না থাকলে দিবেন না। এখানে 4-5 জন অজ্ঞাতনামা লোক হাতে দা চাপাতি, প্রতিপক্ষও ছিল, সঙ্গে ছিল এই 4-5 জন লোক। কিছু দেশীয় অস্ত্রের নাম দিয়ে দিলাম। মৎস্য খামারে অবৈধভাবে অনুপ্রবেশ করে দরখাস্তকারীকে বেদখল করে, অলরেডি বেদখল হয়ে গেছে। আমি আবারও বলছি, বেদখল হওয়ার 2 মাসের মধ্যে এডিএম কোর্টে মামলা করা যায়। আর বেদখল হওয়ার 6 মাসের মধ্যে আবার সুনির্দিষ্ট প্রতিকার আইনের এসআর অ্যাক্টের 9 ধারায় মামলা করা যায়। 6 মাসের মধ্যে হলে 2 মাস পার হয়ে গেলে আমরা চলে যাব হচ্ছে সিভিল কোর্টে এসআর অ্যাক্টের 9 ধারায়। আর 6 মাসও যদি পার হয়ে যায় তাহলে আমরা 8 ধারায় যাব সিভিল কোর্টে। কিন্তু 2 মাসও পার হয়নি, 2 মাসের মধ্যে হলে এডিএম কোর্টে যাওয়া যায়। এডিএম কোর্ট যদি তদন্ত দেয়, এসিল্যান্ড দেখবে যে 2 মাসের মধ্যে কে দখলে ছিল। এই মুহূর্তে বাদী দখলে আছে কিনা সেটা বিবেচ্য বিষয় নয়, 2 মাসের মধ্যে কে দখলে ছিল এটাই বিবেচ্য বিষয়। আমি আবারও বলছি, 145 ধারার মামলার ক্ষেত্রে যে জমি নিয়ে ঝামেলা, শান্তিভঙ্গ হচ্ছে, সে জমিতে গত 2 মাসের মধ্যে কে দখলে ছিল এটাই বিবেচ্য বিষয়। এটাই স্পষ্টভাবে বিআর একটা বলা আছে এবং প্র্যাকটিস আমরা এইভাবে করি। রাজশাহীতে ভিন্ন কোনো কোর্টে কিভাবে আছে সেটা আমি বলতে পারবো না, অন্য কোর্টের প্র্যাকটিস ভিন্ন থাকতে পারে। এখানে আগের নোটে সাক্ষীর নাম তালিকা ছিল, সাক্ষীর নাম তালিকা দেওয়ার দরকার হয় না বাস্তবে, তাই আমি সাক্ষীর নাম তালিকা তুলে দিয়েছি, দরকার নাই। স্বপন ভাই, রনি আপু বুঝতে পারলেন যে এখানে 2 মাসের মধ্যে মামলা করা যায় বেদখল হলেও? এটা এটা আমরা দেখে আসছি 145-এ। তো ভাই হ্যাঁ, যখন বলতেছিল তখন আমি এই হুম, বিষয়টা আমি বলতে চাইছিলাম, দেখলাম যে আপনি বলেই দিলেন যে না, এটা 2 মাসে তো হয়। এটা বাস্তবে তো আইনে এরকম, হ্যাঁ আইনেও আছে এবং বাস্তবেও হয়। ফারুক ভাইও এটা মত দিলেন যে হ্যাঁ বাস্তবে হয়। আমি অনেক মামলা করেছি এটার উপরে, অসংখ্য মামলা করেছি, এখনো আমার 8-10টা মামলা পেন্ডিং আছে 145 ধারায় চলছে। এগুলো বাস্তবে তো করছি এবং আইনে লিখাই আছে। এসিল্যান্ডকে তদন্ত দিবে, এসিল্যান্ড সার্ভেয়ার পাঠাবে, 2 মাসের মধ্যে কে দখলে ছিল এই রিপোর্ট দিবে। 2 মাসের মধ্যে বাদী দখলে ছিল, বাদী এখন দখলে নাই, বাদীকে দখল ফিরিয়ে দেওয়ার কথা বলবে, অথবা সেই মর্মে একটা রিপোর্ট দিয়ে দিবে। আর অটোমেটিক একটা নিষেধাজ্ঞা চলে যাবে ওসির মাধ্যমে। এটা হচ্ছে সিম্পল একটা বিষয় এবং প্রতিষ্ঠিত বিষয়। তাহলে এখানে জাস্ট দরখাস্তের অতএব অংশটা থাকতেই হবে, অতএব অংশ না থাকলে কিন্তু হবে না। এমতো অবস্থায় শান্তিভঙ্গ রোধকল্পে প্রতিপক্ষের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি। দেখবেন যে নিষেধাজ্ঞা ইনজাংশন 145 ধারায় কিন্তু ইনজাংশন থাকে, সেটা ওসির মাধ্যমে ইনজাংশন দেওয়া হয়। মামলা ফাইলিং হলে প্রথম দিনই ইনজাংশন চাওয়া যায়, অথবা পরেও ইনজাংশন চাওয়া যায়। ফাইলিং এ যদি স্ট্রং গ্রাউন্ড থাকে প্রথম দিন, আমি অধিকাংশ মামলায় প্রথম দিনই ইনজাংশন চালু করে নিতে পারি বা করেছি। আদেশ জারি করা একান্ত আবশ্যক হয়, মানে মামলা করতেই আসে, বাদী বলে যে স্যার তাড়াতাড়ি আমাকে থানাতে কাগজ পাঠাতে হবে, একটা ইনজাংশন পাঠাতে হবে। অনেক যারা একটু মামলাবাজ তারা জানে ইনজাংশন শব্দটা ভালো বোঝে তারা, তারা ইনজাংশন দিয়ে দিবেন, 1 সপ্তাহের মধ্যে যেন ইনজাংশনের কাগজ থানায় যায়, এইভাবে দাবি করে। সেভাবে চেষ্টাও করি আমরা। অন্যথায় দরখাস্তকারী পক্ষের অপূরণীয় ক্ষতি সাধিত হবে। তফসিল তফসিল আপনারা এখানে জেলা রাজশাহী, উপজেলা পবা, মৌজা কাজলা, জেল নং, এত আগের নং এগুলো ছিল। আপনারা যদি মনে করেন এই মৌজার মানে তফসিলের কিচ্ছুই দেবো না, শুধু ডট ডট দিয়ে দিব, তফসিল লিখলাম নিচে 3-4টা ডট দিয়ে দিলাম, তাও হবে। তফসিল শব্দটা থাকলেই আপনি তফসিল লিখেছেন, বা তফসিল যে লিখতে হয় মানে পরীক্ষককে আপনি বোঝালেন, যিনি খাতা দেখবেন আপনি জানেন যে এখানে তফসিল দিতে হয়, তা জাস্ট তফসিল শব্দটা দিলেই তফসিল লেখা হয়ে যাবে। আপনাকে ডিটেলস তফসিল লিখতে হবে না, কারণ এটা আপনি আদালতে মামলা দাখিল করছেন না, আপনি পরীক্ষককে বোঝাচ্ছেন যে এখানে তফসিল দিতে হয়। যেহেতু তফসিল দেওয়া নাই, আবার আরেকটা বিষয় বলি, যদি প্রশ্নের মধ্যে তফসিল উল্লেখ করা থাকে, যেমন একটা প্রশ্ন ছিল বিগত সালে চট্টগ্রামের ডাবল মোরিং মৌজার, তখন আপনি জেলা চট্টগ্রাম, তারপরে উপজেলা ডাবল মোরিং মৌজা, মৌজা ডাবল মোরিং মৌজার যে উপজেলা সেটা উল্লেখ করে দিবেন, এতটুকু দিবেন, বাদ বাকি আর দিবেন না। তার মানে যতটুকু তফসিল প্রশ্নের মধ্যে উল্লেখ করা থাকবে ততটুকু মাস্ট আপনাকে তফসিলের আন্ডারে দিতে হবে। আছে তাই দিলেন, যদি তফসিল উল্লেখ করা না থাকে তাহলে শুধু তফসিল শব্দটাই এনাফ, যে আপনি তফসিল দিতে হয় এটা বোঝালেন, দ্যাটস অল।
সংযুক্তি আমি ডিটেলস ছিল কারণ এটা আবার রিয়েল কেস ছিল, সেটাকে একটু কনভার্ট করে দেওয়া। সংযুক্তি এখানে দিয়ে দেবেন প্রয়োজনীয় কাগজপত্র 10 পাতা, এতটুকু লিখলেন, হয়ে গেল। অথবা সংযুক্তি লিখে ডট ডট দিয়ে দিলেন, তাও হয়ে যাবে। মানে সংযুক্তি দিতে হয় সেটা জানানোর জন্য। সংযুক্তি কি দিতে হয়? এই সম্পত্তির মালিক আপনি, সে দলিল দিতে পারেন। তারপরে এই মামলা, এই সম্পত্তি খারিজ আছে আপনার নামে, মিউটেশন কেস হয়ে আপনার খারিজ আছে, আপনার রিসেন্টলি আপনি কি দিয়েছেন, খাজনা দিয়েছেন, সেই খাজনার রসিদ, ভূমি উন্নয়ন কর রসিদ যেটাকে বলে, খাজনা দাখিলা, সেটা। চৌহদ্দি, এখানে চৌহদ্দি দেওয়া যেতেও পারে, নাও দেওয়া যেতে পারে। সিভিল মামলায় আহ সোহাগ ভাই, সিভিল মামলায় চৌহদ্দি দেওয়া মাস্ট, কিন্তু এটা যেহেতু কোয়াসি সিভিল, চৌহদ্দি দিলেও হবে, না দিলেও হবে, তবে দিলে ভালো। এখানে চৌহদ্দি শব্দটা লিখে নেন, আরো ভালো হয়। পরের ড্রাফটিং এ চৌহদ্দি রেখেছি। সরি, সিভিল মামলাতে যেগুলো আছে এসআর অ্যাক্টের আন্ডারে, সেখানে চৌহদ্দি আছে, এবং সেখানেও আমি কিন্তু পরিবর্তন করেছি। নোটটাকে ছোট করে ফেলেছি আরো, যেন অল্প সময়ে আপনারা লিখতে পারেন। বাদীর সাইন মাথার উপরে দিতে হয়, দরকার নাই। আর সিভিল মামলায় সত্য পাঠ দিতে হয়, সত্য পাঠের নিচে বাদীর সাইন থাকে। জনক সিরাজ পিতা নজরুল দুষ্কৃতকারী কর্তৃক আহত হয় এবং চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়। ভিকটিমের পিতা নজরুল বলেন, ও নজরুল ম্যাজিস্ট্রেট বরাবর নালিশি মামলা দায়ের করতে চায়। নজরুলের জন্য একটি নালিশি মুসাবিদার করুন। ক্লাসটা শেষ করি, তারপর প্রশ্নোত্তর পর্বে যাচ্ছি। তদন্ত শেষ হওয়ার পর আহ, নজরুলের ছেলে যে সিরাজ, সে মারা যায়। মামলাটির পরিণতি কি হবে নজরুল জানতে চাই। আমার ছেলে তো মরে গেল স্যার, এখন কি হবে? মামলাটির বিচার অনুষ্ঠান পর্যন্ত প্রয়োজনীয় প্রত্যেকটি পদক্ষেপের বিষয় আপনার মক্কেলকে অবহিত করুন। আচ্ছা, এবার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালত নং 1 রাজশাহী, এটা রাজপাড়া থানার একটা মামলা হিসেবে আমি ট্রিট করছি, আমার রিয়াল কেস থেকে দেওয়া। আগের নোটে এখানে দণ্ডবিধি কথা ছিল, এই আজকের নোটে এবং কালকে যারা নোট পাবে তাদের এখানে পেনাল কোড ইংলিশ করা হয়েছে। এখানে সেকশন গুলো দিয়ে দেওয়া হয়েছে। সেকশন, যে স্ল্যাশ দেওয়ার, এর অর্থ অথবা না, এর অর্থ 323, 325 এগুলো সহ 334 সবগুলোই। তো আমরা বাস্তবে স্ল্যাশ ব্যবহার করি, স্ল্যাশ দ্বারা অথবা মনে হচ্ছে, কিন্তু এটা আসলে অথবা না। আপনারা এখানে স্ল্যাশ ব্যবহার না করে কমাও ব্যবহার করতে পারেন। ফরিয়াদি মোহাম্মদ নজরুল ইসলাম, যেহেতু নজরুলের নাম দেওয়া আছে, হাত নকশা দেওয়ার দরকার নাই। এটা রিয়েল কেস না যে আপনাকে এত ডিটেলে যেতে হবে, তাহলে আপনি এই 5-7 নম্বরের জন্য দেখা যাচ্ছে আপনার সময় লাগবে 2 ঘন্টা। একটা ড্রাফটিং তো আমরা 2 দিনে করি, সেখানে আপনি আধা ঘন্টা সময় পাবেন না, 20 মিনিট একটা ড্রাফটিং লিখতে হবে, আপনি আবার হাত নকশাও দিবেন, এটা তো সম্ভব না। তো ফরিয়াদি মোহাম্মদ নজরুল ইসলাম, তবে হ্যাঁ, হাত নকশা শব্দটা লিখতে পারেন, যেমন তফসিল চৌহদ্দি হাত নকশা, এভাবে শেষ করতে পারেন, তাহলে ভালো হবে। তারপর পিতা, সাং, থানা, জেলা, এভাবে দিতে পারেন, অথবা জাস্ট আপনি নজরুল ইসলাম দিলেন, এর নিচে এগুলো কিছুই দিলেন না, নো প্রবলেম। মাঝখানে বনাম শব্দটা অবশ্যই দিতে হবে, আর এই পাশে আসামি। আচ্ছা, এটা হচ্ছে নিম্ন আদালতের স্টাইল। নিম্ন আদালতে আবার হাইকোর্ট স্টাইলও চলে কি, যেমন উপরে লিখলেন আপনি নজরুল এবং সাইডে ডট ডট দিয়ে লিখলেন কি ফরিয়াদি, মাঝখানে লিখলেন বনাম এবং নিচে লিখলেন ক ডট ডট দিয়ে লিখলেন আসামি। তার মানে আসামি উপর নিচে, আমার এটা সাইড বাই সাইড উপর নিচেও করা যায়, অনেক গাইডে এভাবে উপর নিচে করা আছে। তো আমাদের রাজশাহীতে এই স্টাইলে চলে, আমি এই স্টাইলে দিয়ে দিয়েছি, আমার রিয়েল কেস থেকে এগুলো দেওয়া। সাক্ষীগণের নাম ও ঠিকানা, ফরিয়াদি স্বয়ং 1 নম্বর সাক্ষী, তারপর তার পিতা, আহ, এই যে সিরাজকে ভিকটিম, একে সাক্ষী করে দিয়েছি, সে সুস্থ হলে নিজ মামলায় সে সাক্ষী দিবে। পিতা মোহাম্মদ নজরুল ইসলাম এই মুহূর্তে ভিকটিম, কিন্তু আমরা বাদী হচ্ছে না, কি কারণে? কারণ ভিকটিম হসপিটালের বেডে শুয়ে আছে, এই কারণে তাকে মামলায় আদালতে এসে সিআর মামলা, নালিশি মামলা করতে চায়। কারণ এখানে থানায় মামলা মেবি নেয়নি, সে নালিশি মামলা কোর্টে করবে অ্যাডভোকেটের মাধ্যমে। এখানে প্রশ্নে বলাই আছে সিআর মামলা, নালিশি মামলা। তারপরে
3 নম্বরে চ পিতা, তারপরে ছ পিতা, বর্গীয় জ পিতা, এগুলো চ ছ জ এভাবে দিয়েছি, মানুষের নাম ব্যবহার করিনি। আপনারা যদি বাদী বিবাদী বা পক্ষগণের নাম থাকে সেক্ষেত্রে সেই নামটা অবশ্যই ব্যবহার করবেন, নাম না থাকলে ক খ গ এভাবে দিয়ে দিবেন, চ ছ জ এরকম। ও ব্যবহার করবেন না, কারণ ও দিয়ে কখনো ব্যক্তির নাম শুরু হয় না তাই। তারপর এখানে ক পিতা, এখানে খ তার পিতা, তাদের সাং, সাং মানে সাকিন বা ভিলেজ, গ্রাম। জেলা রাজশাহী সহ অজ্ঞাতনামা আরো 4-5 জন। এখানে ঘটনার স্থান, তারিখ, সময় 9/6/2025, যেহেতু এখনো 9/6 আসেনি, যেহেতু আপনাদের পরীক্ষা হবে কত তারিখে, 28/6, তাই 9/6 দিয়েছি, তার মানে তার কিছুদিন আগের রিসেন্ট ডেট দিয়েছি। যদিও অ্যাডভান্স হয়ে আছে পরীক্ষার সময়, এটা অ্যাডভান্স হবে না, রেলিভেন্ট হয়ে যাবে। রাত্রি অনুমান 11 ঘটিকা। ফরিয়াদি পক্ষে বিনীত নিবেদন, এই যে বলে শুরু করলেন, এগুলো পড়লেই বুঝতে পারবেন, সহজ জিনিস। তারপরে 4/4/2025 তারিখে একটি সাধারণ ডায়েরি দায়ের করে, যার রাজপাড়া থানার জিডি নং এত, এই নং যে ডট ডট দিয়ে দিতে পারেন বা দিলেও সমস্যা নেই। জমি জমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে 1 ও 2 নং আসামিদ্বয় ভিকটিম মোহাম্মদ সিরাজ আলীকে প্রায়ই প্রাণনাশের হুমকি দিত। তার মানে এই যে মেরেছে এর আগেও ঝামেলা ছিল, এবং উক্ত বিষয়ে রাজপাড়া থানা গিয়ে এই ভিকটিম কিন্তু অলরেডি একটা জিডি করেছে। জিডি করার পরেও সে কি বাঁচলো না, জিডি করার পরেও তার উপরে হামলা হলো। এরই ধারাবাহিকতায় ঘটনার দিন 9/6/2025 11টায় এই 2 জন আসামিদ্বয় সহ আরো তার সঙ্গপঙ্গ ছিল, সঙ্গপাঙ্গ নিয়ে টোটাল 7-8 জন মিলে কি করেছে, অ্যাটাক করেছে। কোথায়? ঘটনাস্থল ঘোষপাড়া মোড় সরকারি রাস্তার উপর ভিকটিমকে একা পেয়ে অতর্কিত ভাবে, মানে হঠাৎ, সাডেনলি হামলা করে। 1 নং আসামি হত্যার উদ্দেশ্যে আসামির পেটে ছুরি দিয়ে আঘাত করে, গুরুতর রক্তাক্ত জখম করে। এতে ভিকটিম যন্ত্রণায় চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। দেখেন, একটু রিয়াল একটা সেন্টেন্স দেওয়ার চেষ্টা করেছি যেন এটা অথেন্টিক মনে হয়। উক্ত সময় অন্যান্য আসামিগণ ভিকটিমকে এলোপাথাড়ি কিল, ঘুষি ও লাথি মারতে থাকে। এক পর্যায়ে 2 নং আসামি তার হাতে থাকা হকি স্টিক দ্বারা হত্যার উদ্দেশ্যে ভিকটিমের মাথায় সজোরে আঘাত করে। একজন মারলো পেটে, ভুঁড়ি কানা করে দিল, মানে ছিঁড়ে দিল। আর আরেকটা হচ্ছে ভুঁড়ি ছিদ্র করে পেট থেকে রক্তাক্ত জখম, ব্লিডিং হচ্ছে, পড়ে গেছে। আরেকজন 2 নম্বর আসামি এসে মাথায় হকি স্টিক দিয়ে বাড়ি দিয়েছে। হকি স্টিক সাথে থাকার অর্থ কি, মানে তাদের প্ল্যান ছিল তাকে মারার, এটা বোঝানোর জন্য এই শব্দ ব্যবহার করেছি। মাথায় গুরুতর জখমের ফলে ভিকটিম জ্ঞান হারিয়ে ফেলে। দেখেন, 2টা আঘাতে গুরুতর করেছে, একটা পেটে একটা মাথায়। এটা কেন দিয়েছি, কারণ এর পরে তাকে তো মেরে ফেলতে হবে। এটা খুব বেশি বিস্তারিত দেওয়া হয়নি, এটা মডারেট দিয়েছি। কেন এটা মডারেট দিতে হয়েছে, কারণ এমন কিছু আঘাত আপনাকে দেখাতে হবে যেন এই আঘাতের ফলে এই ভিকটিম মারা যায়। কারণ প্রশ্নে বলেছে পরবর্তীতে সে মারা গেল। কারণ আপনি একটা চড় থাপ্পড় দিলেন, সে পরে মারা গেল, এটা তো হতে পারে না। সে অন্য কারণেও মারা যেতে পারে। তো এই আঘাতের কারণে একটা মানুষ মারা যেতে পারে। আঘাতটা এত গ্রিভিয়াস, এত গুরুতর, এবং এমন এমন ভাইটাল পার্টে হয়েছে যেন সে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন আছে এবং মারা যেতে পারে। এরকম তো আপনাকে বর্ণনা আনতে হবে, তাই এটা দিয়েছি। আপনি চাইলে 2-1টা পয়েন্ট রেলিভেন্ট না মনে করলে বাদ দিয়ে ছোট করতে পারেন, যদি পরীক্ষার খাতায় লেখার সময় না পান। ঘটনাস্থলের উত্তর অবস্থিত খাবার হোটেলে হতে 3 থেকে 5 নং আসামিগণ সহ অনেকে ভিকটিমকে আসামিগণের কবল হতে রক্ষার উদ্দেশ্যে এগিয়ে এলে আসামিগণ দ্রুত মোটরসাইকেল যোগে ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। তার মানে সাথে মোটরসাইকেল ছিল, পালিয়ে চলে গেল। এবার 3 থেকে 5 নং সাক্ষীগণ সহ উপস্থিত অনেকে ভিকটিমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করান। ঘটনাস্থল বাস্তবে কিন্তু এই যে রাজশাহী মেডিকেল কলেজের কাছাকাছি, 200 মিটারের মধ্যেই। চিকিৎসাধীন অবস্থায় পরদিন দুপুর 2 ঘটিকার সময় ভিকটিমের জ্ঞান ফিরলে তিনি তার নাম, ঠিকানা ও পিতার মোবাইল নম্বর দিলে হাসপাতাল কর্তৃপক্ষ ভিকটিমের পিতা ও অভিযোগের ফরিয়াদিকে, মানে ভিকটিমের পিতাই মানে এই মামলার যে বাদী, সে সংবাদ দিলে পরিবারের লোকজন এসে ঘটনা সম্পর্কে বিস্তারিত জানতে পারে। কি কি হলো, ভিকটিম
সিরাজ নিজেই বলেছে, কাকে? তার বাবা নজরুলকে এবং অন্যান্য পরিবারের সদস্যকে। তার কাছ থেকে শুনে কিন্তু এই মামলাটা হচ্ছে। ভিকটিমের পেটে ও মাথায় গুরুতর আঘাতের কারণে বর্তমান তার অবস্থা আশঙ্কাজনক। আশঙ্কাজনক মানে মারা যাবে এরকম অবস্থা, তাই এই শব্দটা ব্যবহার করেছে, মুমূর্ষ বা অ্যাবাউট টু ডাই। তার উন্নত চিকিৎসার জন্য পরিবারের পক্ষ থেকে প্রস্তুতি চলছে। এমতো অবস্থায় ফরিয়াদির সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করতে গেলে থানা কর্তৃপক্ষ বিজ্ঞ আদালতে মামলা দায়েরের পরামর্শ দেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বাস্তবে, যে থানায় মামলা করতে গিয়েছেন কিনা। হ্যাঁ, থানায় মামলা করতে গেছি কিন্তু মামলা নেয়নি, আদালতে এসে মামলা করছে। অনেক সময় ফাইলিং করার সময় জিজ্ঞাসা করে থানায় যাননি, তখন বলে যে স্যার গিয়েছি কিন্তু নেয়নি মামলা, তাই আদালতে এসেছি। ভিকটিমের চিকিৎসা চলমান থাকায় মামলা দায়েরে কিছুটা বিলম্ব হলো। আগে চিকিৎসা, ছেলেকে বাঁচাতে হবে, তারপরে গেত মামলা। এবার বিধায় প্রার্থনা উপরোক্ত কারণ ও অবস্থাধীনে ন্যায় বিচারের স্বার্থে, এটা আমার ল্যাঙ্গুয়েজ, আমি এই ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি প্রতিটা মামলায়, আসামির বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করত। করত বলতে গ্রহণ করার পর অত্র মামলাটি এজাহার হিসেবে গণ্যের যথাযথ আদেশ দানে বিজ্ঞ আদালতের সদয়। এজাহার মানে এই মামলাটা সিআর হিসাবে শুরু হচ্ছে, কিন্তু সিআর এর দিনই মামলাটা কি হয়ে যাবে, জিআর হয়ে যাবে। এজাহার বা এফআইআর হিসাবে যখন গণ্য হবে, তখন এই মামলাটা সেদিনই থানায় চলে যাবে বা তার পরের দিন থানায় যাবে, এবং এই মামলাটা সিআর থেকে জিআর হয়ে যাবে, এবং যে নালিশি দরখাস্ত এটাকে এজাহার হিসাবে ট্রিট করা হবে। কেন এটাকে আমি সিআর থেকে জিআরে যাচ্ছি? কারণ এই মামলার তদন্তের কথা বলা হচ্ছে। এমন গুরুতর বিষয় সিআর মামলায় তার তদন্ত দিবে না, তার মানে জিআর হয়ে যাওয়ার পরে এটা প্রপার তদন্ত হবে, তার মানে এটা চার্জশিট আসবে। এই কারণে এটাকে টেকনিক্যালি এভাবে আমি তৈরি করেছি। সংযুক্তিতে দিয়েছি জাতীয় পরিচয়পত্র ফরিয়াদির 1 পাতা এবং ভিকটিমের চিকিৎসার কাগজপত্র 8 পাতা। এই দুইটা পয়েন্ট দেওয়া জরুরি, দিলে ভালো হয়, কেননা হাইকোর্টের নির্দেশ আছে এনআইডির কপি ছাড়া মামলা নেওয়া হয় না, তাই দিলাম। আর এখানে চিকিৎসা কাগজপত্র দিলাম এভিডেন্স হিসাবে। এবার ঘটনাগুলো বলে দিলাম, যা বলা আছে সেটা সংক্ষিপ্তভাবে। জিজ্ঞাসিত বিষয়, মানে বিচার্য বিষয়, জিজ্ঞাসিত বিষয় একই কথা, আপনি এটাও দিতে পারেন। এই দুইটা প্রশ্নের মধ্যে পাবেন। এবার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা সিআরপিসির 173 ধারায় পুলিশ প্রতিবেদন দাখিলের সময় খুনের জন্য মানে পেনাল কোডের 302 ধারা সহ প্রয়োজনীয় সাক্ষ্য প্রমাণাদি, যেমন মেডিকেল সার্টিফিকেট, তারপরে সিআরপিসির 161 ধারায় গৃহীত সাক্ষীদের জবানবন্দি, 164 ধারায় প্রদত্ত অভিযুক্ত আসামিদের দোষ স্বীকারোক্তি যদি থাকে, মানে আসামিরা যদি দোষ স্বীকার করে নাই, তাহলে আসবে 164 ধারায়, নাও থাকতে পারে। জব্দকৃত আলামতের মধ্যে হকি স্টিক, তারপরে যে যেটা দিয়ে আঘাত করেছিল সেই ছুরি বা চাকু সেটা, তারপরে রক্তাক্ত পোশাক থাকতে পারে। জব্দ তালিকা, ঘটনার খসড়া মানচিত্র ইত্যাদি সংশোধন করতে পারবেন। কোথায়? চার্জশিটের মধ্যে। সে মোতাবেক চার্জ গঠনের সময় নালিশি দরখাস্তে উল্লেখিত ধারার সাথে এই যে ফাইলিং এর সময় পেনাল কোডের যে সেকশনগুলো উল্লেখ করা হয়েছে 323 থেকে 34 পর্যন্ত, সবগুলোর সাথে এবার কি যুক্ত হবে? 302। কেন যুক্ত হবে? কারণ এই যে ভিকটিম সিরাজ, সে মারা গেছে, তাই 302 যুক্ত হবে। ডাবল জিওপার্ডি এখানে প্রযোজ্য হবে না, কারণ এর আগে গুরুতর আঘাতের জন্য বিচার হচ্ছিল, অ্যাটেম্প টু মার্ডারের জন্য বিচার হচ্ছিল, এবার মার্ডার হয়ে গেছে, তাই এবার আবার বিচার করা যাবে। এবং মামলার তো নিষ্পত্তি হয়নি, চার্জশিট পেলো, এবার চার্জশিটে চার্জটা কি হবে? সংশোধন হবে। চার্জে যেহেতু আসছে, তাই এটা নালিশি দরখাস্তে না থাকলেও চার্জে কিন্তু 302 চলে আসবে। তাহলে 302 সংযোজন হয়ে চার্জশিট হবে এবং চার্জ গঠন হবে এবং বিচার কার্যক্রম শুরু হবে, মানে সাক্ষ্য শুরু হবে। অতএব উপরোক্ত আলোচনা হতে মামলাটির পরিণত বিষয়ে বলা যায় যে, প্রথমে যদিও নালিশি দরখাস্তে খুনের জন্য পেনাল কোডের 302 ধারা উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছিল, উল্লেখ না করে মামলা দায়ের করা হয়েছিল, তবুও চার্জ গঠনের সময় নালিশি দরখাস্তে উল্লেখিত ধারার সাথে খুনের অর্থাৎ 302 ধারা সংযোজন করে চার্জ গঠনপূর্বক বিচার করা যাবে। পড়ে নেবেন, সহজ আছে। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ লাইন এখানে আছে,
বিচার কার্যক্রম শুরু করে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামিগণকে খুনের অপরাধের জন্য শাস্তি প্রদান করা যাবে। এই ক্ষেত্রে আগে কিন্তু ম্যাজিস্ট্রেট কোর্টে বিচারটা হতো, কিন্তু খুনের বা 302 ধারায় যদি চার্জ গঠন হয় সেটা অবশ্যই ম্যাজিস্ট্রেট কোর্ট বিচার করতে পারবেন না, অবশ্যই এটা দায়রা জজ বা সেশন কোর্টে বিচার হবে। তাই মামলাটি ম্যাজিস্ট্রেট আদালত হতে বিজ্ঞ দায়রা জজ আদালতে বিচারের জন্য বদলি করা যাবে, বদলি বা স্থানান্তর করা যাবে। মামলাটির বিচার অনুষ্ঠান পর্যন্ত প্রয়োজনীয় পদক্ষেপ সমূহ কি কি পদক্ষেপ হবে? আসামিদের প্রতি গ্রেপ্তারি পরোয়ানা জারি, যেহেতু সিআর থেকে জিআর হয়ে গেছে, যদি জিআর হয়ে যায় থানায় গেলে তোর এখানে সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে, তাকে ধরতে চলে যাবে। এবং যদি সিআর হিসেবেও থাকে তবুও এই মামলায় ডিরেক্ট ওয়ারেন্ট দিতে পারে, তাই গ্রেপ্তার পরোয়ানা জারি হওয়ার একটা সম্ভাবনা আছে। মনে করেন জিআর হলো না, শুধু সিআর হলো, তবুও কিন্তু এই মামলায় আদালত তদন্ত চাইতে পারে, বা এই মামলায় আসামিরা কে কে ছিল সেটা খোঁজার জন্য। যেমন আমি একটা মামলা করেছিলাম, মামলা করে আমি বলেছিলাম যে স্যার আমলে না নিয়ে আপনি এমসি বা মেডিকেল যে রিপোর্ট সেটা তলব করেন আগে দ্রুত সময়ের মধ্যে। 15 দিনের মধ্যে মেডিকেল রিপোর্ট তলব হয়ে আসলো, মেডিকেল রিপোর্ট আসার পরে আমলে গ্রহণ করলেন। সেক্ষেত্রে অ্যাডভান্টেজ কি হয়, তদন্ত রিপোর্ট বা মেডিকেল রিপোর্ট বা কোনো এভিডেন্স আসার পরে যখন আমলে নেওয়া হয় তখন দ্রুত ওয়ারেন্ট দেওয়া হয়। আমার মামলায় সেটাই হয়েছিল। ডিরেক্ট যদি আমি আমলে নিতে বলতাম সমন দিত, কিন্তু 15 দিনের পরে একটা ডেট দিতে বললাম এবং মেডিকেল রিপোর্ট বা মেডিকেল সার্টিফিকেট চাইলাম, আদালত মেডিকেল সার্টিফিকেট তলব করলেন, মেডিকেল সার্টিফিকেট আসলেন, ডিরেক্ট ওয়ারেন্ট দিয়ে দিলেন। তো এটা একটা অ্যাডভান্টেজ, কিছু কিছু জায়গায় কৌশলী হতে হয়। আসামিদের গ্রেপ্তার করা না গেলে বা বিজ্ঞ আদালতে হাজির না হলে হুলিয়া জারি করা যাবে, মানে ওয়ান্টেড হিসেবে ঘোষণা। উপস্থিত বা অনুপস্থিত বিচারের জন্য মামলা বদলি বা স্থানান্তর ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে অন্য ম্যাজিস্ট্রেট কোর্টে অথবা ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে দায়রা জজে বদলি হয়। মামলা বদলি করতেই হয়, অবশ্যই করতে হয়, যখন রেডি ফর ট্রায়াল সাক্ষীর জন্য রেডি হয় তখন মামলা বদলি হয়ে যায়। তারপর পেনাল কোডের এত এত ধারায় চার্জ গঠন হবে, অবশ্যই 302 ধারা যুক্ত হবে, সাক্ষ্য গ্রহণ হবে। এখানে কয়েকটা পয়েন্ট যুক্ত করা হয়েছে, পুরাতন নোটে নাই, একটু দেখে সংশোধন করে নেন। যেমন আসামি পরীক্ষা, সাফাই সাক্ষী, যুক্তিতর্ক, এই পয়েন্ট 3টা যুক্ত করা হয়েছে। রায় প্রদান এবং আপিল, রায় দেওয়ার পরে কোনো না কোনো পক্ষ আপিলে যেতেই পারে। বড় ধরনের মামলা, মার্ডার কেসে যদি আসামির যাবজ্জীবন হয় বা আসামির 10 বছরেরও যদি জেল হয় বা আসামির মৃত্যুদণ্ড হয়, তাহলে এই 3 ক্ষেত্রে আসামি অবশ্যই কি করবে, আপিল করবে। মৃত্যুদণ্ড হলে আপিল করবে না, যদিও মার্ডার করেছে তবুও আপিল করবে, কারণ কেউ চাইবে যে সে জীবনটা চলে যাক তার, আপিল করে মামলাটা যতদিন ডিলে করতে পারে এটা তো করবেই। এই কারণে আপিলটা এখানে রেলিভেন্ট। এই ধরনের স্টেপ হবে, এটা কাকে জানাতে হবে, নজরুলকে জানাতে হবে যে এই মামলা আমার কি 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 হবে একটু বলেন। তো এইটা হচ্ছে মামলাটির বিচার অনুষ্ঠান পর্যন্ত প্রয়োজনীয় যে যে পদক্ষেপের বিষয়ে আমার মক্কেলকে অবহিত করব। প্রশ্ন করা হয়েছে আপনার মক্কেলকে কি অভিহিত করবেন, তো এগুলো বলবো যে এইভাবে এইভাবে মামলাটা চলতে থাকবে, এটাই। এরপরে 2টা বেল পিটিশন, একটা জামিন অযোগ্য অপরাধে অভিযুক্ত হাজতি কি কি প্রশ্ন করবেন ভাবতে থাকেন, আর 10 মিনিট ক্লাস হবে। আসামির জামিনের জন্য, তাহলে হাজতে আসামির জামিনের জন্য দরখাস্ত মোসাবিদা একটি ফরম্যাট দিয়েছি। হাজতে বলতে কাস্টডিতে আছে, বাইরে নাই, মানে স্যারেন্ডার দেওয়া না, এখানে জেলখানায় আছে, সেখান থেকে তাকে জামিন করাতে হবে। যেহেতু জামিনের দরখাস্ত তার মানে একটা এক্সিস্টিং মামলা অলরেডি আছে, এই মামলার আন্ডারে দরখাস্ত, তাই মামলা নাম্বার দিতে হবে, থানার নাম, মামলা নাম্বার, সূত্র, থানার মামলা নং এবং কত তারিখের মামলা সেটা দিয়ে দিলাম 20/4/2025। দেখেন 20/4/2025, তার মানে এখানে এপ্রিল মাসে দেখিয়েছি, তার মানে অন্তত 4 সাড়ে 4 মাসের মতো, 4 মাস, মানে 120 দিন বা 130 দিনের মতো একটা কি কাস্টডি দেখিয়েছি। কেন? কারণ 302 ধারার মার্ডার কেসে তো সহজে জামিন দিবে না, তাই আমি এপ্রিলের ঘটনা দেখিয়েছি যেন জুন মাসে আপনি দরখাস্ত করলে জামিন দিতে পারে, এরকম একটা সিচুয়েশন দেখানোর জন্য। বাদী রাষ্ট্র
জিআর মামলা সবসময় বাদী রাষ্ট্র হয়। দরখাস্তকারী আসামি জাস্ট ক দিয়ে দিয়েছি, নাম ঠিকানা কিছুই দরকার নাই, শুধু ক দিলে হবে। দুই পাশে এরকম কোটেশন মার্ক দিলেও হবে, না দিলেও হবে। দরখাস্তকারী হাজতে আসামির জামিনের আবেদন। দরখাস্তকারী হাজতে আসামির বিনীত নিবেদন এই যে, অত্র দরখাস্তকারী হাজতে আসামি নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করে নিম্নলিখিত হেতুবাদে, হেতুবাদে মানে কারণে বা গ্রাউন্ডসে, জামিনের প্রার্থনা করছে। আপনারা যে যে এলাকায় আদালতে যান, বিশেষ করে যারা আদালতে গেছেন এবং জামিনের দরখাস্ত চোখে দেখেছেন, আপনি ওই নিজ এলাকার জামিনের দরখাস্তের ফরম্যাট ফলো করতে পারেন, অথবা আমারটাও করতে পারেন। আর যারা জীবনেও জামিনের দরখাস্ত দেখেননি, শুধুমাত্র গাইডে দেখেছেন এবং আমার এগুলো দেখছেন, সেক্ষেত্রে যে কোনোটা ফলো করতে পারেন, তবে আমারটা সহজভাবে আছে, এটা ফলো করলে বেটার হয়। এবং অন্য কোনো গাইড থেকে আপনি ফলো করলেন, গাইডে যদি ভুলভাল থাকে, সেক্ষেত্রে যদি আমার ক্লাস টেস্টে আপনি ওই কোনো গাইড থেকে ভুলভাল লেখেন যেটা আমার পছন্দ না হয়, সেক্ষেত্রে কিন্তু আমি নম্বর কমিয়ে দিব। বার কাউন্সিল হয়তো বা আপনাকে নম্বর দিতে পারে, কিন্তু আমি নম্বর কমিয়ে দেব যদি আমার পছন্দ না হয়। কারণ আমি প্র্যাকটিস করি, অন্তত আমাদের রাজশাহীর যে ড্রাফটিং সিস্টেম সেটাতে আমার ভালো জানা আছে। হেতুবাদ। তাহলে কত তারিখ? 20/4 থেকে সে হাজতে আছে দীর্ঘদিন যাবত, সুদীর্ঘ সময় পর্যন্ত। আমরা বাস্তবে হলে বলে দিই এতদিন যাবত আছে, আমি এতদিন বল না দিলে সুদীর্ঘ সময় পর্যন্ত বলে দিলাম, এবং শুনানিকালে মৌখিকভাবে বলে দেবো স্যার এতদিন হাজতবাস। এই যে বাকি পয়েন্ট গুলো দিয়েছি, এগুলো সবই রেলিভেন্ট এবং খুবই সংক্ষিপ্ত, দেখেন ছোট ছোট পয়েন্ট। এবং এটা আপনি অবশ্যই বলবেন অন্যান্য হেতুবাদ সমূহ শুনানিকালে মৌখিকভাবে উপস্থাপিত হবে। এই পয়েন্টটা দেওয়ার অর্থ কি? তার মানে আপনি এখানে একটা ওপেন রাখলেন, যে আরো আপনি মুখে বলার সুযোগ আপনি রাখছেন। এরপরে আপনি প্রার্থনা করছেন অতএব অংশে যে মঞ্জুর করেন ইওর অনার যে কোনো শর্তে। এরপরে জামিন অযোগ্য কিন্তু এবার স্যারেন্ডার করেছে, আত্মসমর্পণকৃত। মামলা নম্বর দিলেন, থানার মামলা নম্বর দিলেন, তারিখ একই রেখেছি। এটাও 302 ধারার মামলা, কিন্তু আগেরটা ছিল হাজতি, এবার হচ্ছে স্যারেন্ডার। তাহলে এখানে আমাকে বিষয় কি লিখতে হবে? স্বেচ্ছায় আত্মসমর্পণ পূর্বক আসামির জামিনের আবেদন। এরপরে দরখাস্ত করে আসামির বিনীত নিবেদন এই যে, অত্র দরখাস্ত করে আসামি উপযুক্ত নম্বর মামলা সম্পর্ক অবগত হয়ে, আগেরটাতে এত তারিখে গ্রেপ্তার হয়ে হাজতে আছে দীর্ঘদিন যাবত, আর এখানে কি বলছি? এই মামলা সম্পর্ক অবগত হয়ে। কিভাবে অবগত হয়েছে? সমন গিয়েছে অথবা ডিরেক্ট ওয়ারেন্ট দিলেও জানতে পেরেছে যে মামলা হয়েছে, তাই আগে হাজির হয়েছে। সমনের দিনই হাজির হয়েছে অথবা সমনের 1-2 দিন পরে হাজির হয়েছে। যেমন আমরা এনআই অ্যাক্টের মামলায় সমনের দিন হাজির করি না, 1-2 দিন পরে হাজির করি। ওয়ারেন্ট হয়ে গেলেও পরে আমরা জামিন করাই। এখানে কিছু আসামির অ্যাডভান্টেজ আছে, যদিও এটা একটা সামান্য ব্যাড প্র্যাকটিস, কিন্তু এটা সবাই করে। অবগত হয়ে বিজ্ঞ আদালতে উপস্থিত হয়ে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে নিম্নলিখিত হেতুবাদে জামিনের প্রার্থনা করছে। হেতুবাদ মানে কারণ সমূহ দিয়ে দিলাম, এটা আন্ডারলাইন করে দিবেন, আন্ডারলাইন করলে বেটার হয়। এরপরে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছে, এভাবে বললাম। বাংলাদেশের স্থায়ী বাসিন্দা বললাম। এজাহারে ঘটনার সাথে কোনোভাবে জড়িত নয়। মিথ্যা বর্ণনা দিয়ে ফাঁসানো হয়েছে, তাকে জড়ানো হয়েছে। তার কাছে কোনো আলামত পাওয়া যায়নি। যে অপরাধটা করেছে, মার্ডার করেছে, মার্ডার উইপন তার কাছে পাওয়া যায়নি। তারপরে পরিবারের সে একমাত্র উপজমক্ষম ব্যক্তি, মানে ইনকাম করে তিনি একাই। তিনি যদি ভেতরে থাকেন, জেলখানায় থাকেন, হাজতে থাকেন, তাহলে পরিবার না খেয়ে মারা যাবে। সুতরাং মানবিক কারণে তাকে জামিন দেন, জামিনের হকদার বটে। এবং যে কোনো শর্তে যদি জামিন দেন তাহলে পলাতক হবে না, নিয়মিত হাজিরা দিবে। এগুলোই বেসিক গ্রাউন্ডস, এগুলো থাকলে এনাফ। এবং স্থানীয় এবং উপযুক্ত জামিনদার আছে, এটা বলে দিলাম এবং মৌখিকভাবে উপস্থাপনের বিষয়টা রাখলাম। এরপরে অতএব উপরোক্ত বিষয় যদি বিবেচনা পূর্বক, মানে উপরে যা লেখা আছে এটা বিবেচনা করেন, কনসিডার করেন ইওর অনার। দয়া করে এখানে কি করব? আনুকূল্য চাইতে হবে, দয়া চাইতে হবে, কনভিন্স করতে হবে আদালতকে। বিচারের স্বার্থে অত্র স- আত্মসমর্পণকারী আসামিকে যে কোনো শর্তে জামিনে মুক্তি দানের আদেশ দিতে বিজ্ঞ আদালতের সদয় মর্জি হয়। এবার ক্লাসটি শেষ হলো। এখানে একটি মোটিভেশন দিয়েছি, স্টিভেন কনভে, আই এম নট এ প্রোডাক্ট অফ মাই সার্কামস্টেন্স। মানে আমি পরিস্থিতির কোনো প্রোডাক্ট নয়, আমি প্রোডাক্ট অফ মাই ডিসিশন। আমি সিদ্ধান্ত নিয়েছি আপনাদের কোচিং করাবো বলে কোচিং করাচ্ছি,
আমি সিদ্ধান্ত নিয়েছি অ্যাডভোকেট হব বলে অ্যাডভোকেট হচ্ছে। আমি শুধুমাত্র বার কাউন্সিল নিয়ে স্বপ্ন দেখেছি যখন আইন পড়েছি। আমি কখনো জুডিশিয়ারির স্বপ্ন দেখিনি, জুডিশিয়ারির একবারও পরীক্ষাও দিইনি। রুবেল ভাই বলেন, কেমন আছেন ভাই? ভালো স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই। স্যার, আমি শেষের দিকে থেকে শুরু করি। হুম। প্রথম ইয়েটা হলো আমার জানতে চাওয়া, সেটা হচ্ছে যে বিজ্ঞ আদালত 3 মাসের যৌতুকের মামলায় ইয়ে দিলেন, মানে 3 মাসের জেলের আদেশ দিলেন, কিন্তু মানে আসামি অনুপস্থিত, মানে সে ইয়েতে থাকে, কাতার থাকে। হুম। তো এখন সে কি সে সে জামিন চাইতে পারবে কিনা? মানে অ্যান্টিসিপেটরি বেল যেটা আমরা বলি, আগাম জামিন, যেহেতু আদেশ হয়ে গেছে, ঠিক আছে। তো মানে আমি যে অবগত হলাম, যে আমি এটা এটা মামলা সম্পর্কে অবগত হওয়ার পরে আমি মানে কি বলে মহামান্য আদালতে আসলাম, তাহলে এই ক্ষেত্রে কি সে সেই তার তার বিধানটা কি হবে স্যার? সে জামিন তার পাবে? বিধান হচ্ছে, সে বিধান হচ্ছে আপিল করতে হবে এবং আপিল আদালত থেকে সারেন্ডার করে জামিন নিতে হবে। এটাই হচ্ছে প্রসিডিউর তার জন্য। কারণ সে যেহেতু মামলা কন্টেস্ট করেনি এবং রায়ের দিন তার হাজির থাকার কোনো কারণও নাই, কন্টেস্ট না করলে হাজির কেন থাকবে? কারণ কন্টেস্ট না করলে তার কি হবে? অবশ্যই সাজা হবে। ওকে। এখন জি স্যার। সেহেতু যে সে দেশে থাক বিদেশে থাক, আদালতেও যদি আদালতের বারান্দাতে উপস্থিত থাকে তাও তাকে কি ধরা হবে? ফেরারি আসামি ধরা হবে, তাই নয় কি? জি স্যার। তো সে উপস্থিত না, মামলায় কন্টেস্ট করেনি মানে হাজির হয়নি। হাজির হয়েও হয়তো বা পরে কন্টেস্ট মানে কন্টেস্ট না করে পলাতক আছে, মানে সে ট্রায়ালে অংশগ্রহণ করেনি, তার পক্ষে আইনজীবী কি করতে পারবে না? ক্রস এক্সামিনেশন বা জেরা করতে পারবে না। একতরফা মামলা, সাজা হয়ে গেছে। এখন তার একমাত্র তার সুযোগ আছে কি? আপিল আদালতে যাবে, এটার বিরুদ্ধে সে আপিল করবে। আপিল দায়ের করার পরে আপিল আদালত থেকে কি চাবে? জামিন চাইবে এবং অবশ্যই তাকে সারেন্ডার করতে হবে। তবে যদি মামলা কন্টেস্ট করা হয়, কন্টেস্ট করে রায়ের দিন উপস্থিত থাকা হয় এবং 1 বছর বা তার কম সময়ের জন্য তার সাজা হয়, তাহলে ওই বিচারিক আদালত, যে আদালত আজকে এই মুহূর্তে রায় দিলেন এবং 1 বছর বা তার কম সময় কি দিলেন, সাজা দিলেন, সেই আদালতে চাইলে আপিলের শর্তে, ইওর অনার, আপিলের শর্তে জামিন মঞ্জুর করেন। 1 মাসের মধ্যে আমি আপিল করে আপিল আদালত থেকে জামিনটা কি করব? স্থায়ী করব। তাহলেও অনেক সময় ইনস্ট্যান্ট জামিন দিয়ে দেয়, হাজতে যেতে হয় না। তবে শর্ত হচ্ছে কি, হাইকোর্টের নির্দেশনা রিসেন্টলি যেটা হয়েছে, যে 1 বছরের বেশি যদি হয়, 1.5 বছর, 1 বছর 1 মাসে হলেও, সেখানে নিম্ন আদালত বা বিচারিক আদালত কখনো কি দিবে না? জামিন দিবে না। ক্লিয়ার? জি স্যার, থ্যাংক ইউ স্যার। পরের আর বিষয়টা কি হচ্ছে যে বলেন? স্যার, কাস্টডির ক্ষেত্রে, হ্যাঁ, হুম। কাস্টডির ক্ষেত্রে আপনার আপনার সুদীর্ঘ সময় আমরা যে মানে জামিনে উল্লেখ করতে চাচ্ছি, যে সুদীর্ঘ সময় পর্যন্ত সে মানে জেল খেটেছে। হ্যাঁ, এটা কি হুম। সুনির্দিষ্ট কোনো সময় আছে, যে 3 মাস, 6 মাস, হ্যাঁ, নাকি এই সময়টা এইভাবে সুদীর্ঘ সময় দেখাবো আমরা? ওই যে 120 দিন আর 360 দিন দেখলেন না প্রথম ইয়াতে, যে জামিন অযোগ্য ধারার অপরাধে কখন জামিন দেওয়া যায় আমরা দেখলাম না? তদন্ত চলাকালীন 120 দিনের জি মধ্যে যদি তদন্ত না হয় তখন দিবে। 167(3)-এ আছে, 167(5)-এ আছে। স্যার। এগুলো রেলিভেন্ট করার জন্য এগুলো দেওয়া হয়। অনেক সময় ওই সময় হয়নি। যেমন আমার একটা আসামি আমি মিস কেস করেছি গতকালকে, 155 পিস ইয়াবা। 155 পিস ইয়াবা মানে 15.5 গ্রাম ইয়াবার একটা মামলা। তো মিস কেস করলাম। এটা যদি ঈদের আগে আমি ডেট পাই শুনানির, তো